শুরু করছি তিন গোয়েন্দার রকিব হাসানের লেখা বই মমি। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 1986। পাশা সার্ভিস ইয়ার্ডে ব্যস্ততা। চাচিকে সাহায্য করছে কিশোর পাশা আর তার দুই বন্ধু মুসা আমান ও রবিন মিলফোর্ড। তিন চাকার ছোট্ট গাড়ি নিয়ে ইয়ার্ডের ভেতরে এসে পৌঁছল পোস্টম্যান। একগাদা পুরনো লোহা লক্করের কাছে দাঁড়ানো মারিয়া পাশার দিকে চেয়ে আস্তে করে মাথা ঝুঁকালো একবার, তারপর এগিয়ে গেল কাছে ঘেরা ছোট্ট অফিস ঘরের দিকে। বারান্দার দেয়ালে ঝোলানো চিঠির বাক্সে একগাদা চিঠি ফেলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আবার। হায় আল্লাহ, বলে উঠলেন মেরি চাচি, ভুলে গিয়েছিলাম। কিশোর বাপ, এক দৌড়ে পোস্ট অফিসে যা তো, একটা জরুরি চিঠি রেখে গেছে তোর চাচা, পোস্ট করে দিয়ে আয়। অ্যাপ্রনের পকেটে হাত ঢুকিয়ে দোমড়ানো একটা খাম বের করলেন মেরি চাচি। হাত দিয়ে ডোলে সমান করে বাড়িয়ে দিলেন কিশোরের দিকে। রেজিস্ট্রি করে পাঠাস, বললেন মেরি চাচি। আর এক পকেট থেকে টাকা বের করে দিলেন কিশোরকে। সকালের ডাক ধরতে পারিস কিনা দেখিস। পারবো, কিশোরের কণ্ঠে আত্মবিশ্বাস। মুসা আর রবিনকে খাটিয়ে নাও এই সুযোগে। দুই বন্ধুর দিকে চেয়ে মুচকি হাসলো গোয়েন্দা প্রধান। তাড়াতাড়ি সাইকেল বের করে চড়ে বসলো। গেট দিয়ে বেরিয়ে গেল কিশোর। সেদিকে চেয়ে মিষ্টি করে হাসলেন মেরি চাচি। মুসা আর রবিনকে বললেন, চলো চিঠিপত্রগুলো দেখে ফেলি, আজকাল কিশোরের নামেও অনেক চিঠি থাকে। খুশি মনেই মেরি চাচাকে অনুসরণ করলো দুই গোয়েন্দা। বাক্স খুলে চিঠিগুলো নিয়ে অফিসে এসে বসলেন মেরি চাচি। একটা চিঠি খুলে দেখলেন। একটা বাড়ির মাল নিলাম হবে। এটা বিল আর একটা স্টিম বয়লার বিক্রি করছিল, তারও বিল। আর একটা বিল, ও এটা এসেছে আমার বোনের কাছ থেকে। এটা এটা তো একটা বিজ্ঞাপন টেলিভিশনের। একটার পর একটা চিঠি খুলে দেখছেন আর মন্তব্য করছেন চাচি। রাশেদ চাচার নামে ব্যক্তিগত চিঠিও আছে গোটা দুয়েক, ওগুলো খুললেন না। আরও দুটো চিঠির নাম ঠিকানা দেখে সামান্য ভুরু কুচকালেন। মৃদু একটা হাসির রেখা দেখা দিয়েছে তার ঠোঁটে। খুললেন না এ দুটো, আর চোখে তাকালেন একবার মুসা আর রবিনের মুখের দিকে। বড়ই হতাশ হয়েছেন যেন। এমনি ভঙ্গিতে মাথা নাড়লেন। না, কিশোরের জন্য কিছুই নেই। দুই গোয়েন্দার দিকে সরাসরি তাকালেন। তবে তিন গোয়েন্দার নামে আছে দুটো। এই যে, নেবে নাকি, না কিশোরের হাতেই দেব? মেরি চাচির কথা শেষ হওয়ার আগেই ছো মেরে চিঠি দুটো তুলে নিল মুসা। রবিনের দিকে চেয়ে বলল, হেডকোয়ার্টারে যাচ্ছি। ছুটে বেরিয়ে গেল অফিস থেকে। মুসার পেছনে বেরোলো রবিন। ফিরে চাইয়ে দেখল স্নেহের হাসি ফুটেছে মেরি চাচির ঠোঁটে। পেছন ফিরে তাকালো একবার মুসা। আবার অফিসিয়াল কিছু হতে পারে, গোপনীয়, তাই এখানে আর খুলছি না, হেডকোয়ার্টারে গিয়ে খুলব। মাথা কাত করলো রবিন। দুই সুড়ঙ্গের সামনে গিয়ে দাঁড়ালো মুসা। লোহার পাটটা সরিয়েই ঢুকে পড়ল পাইপের ভেতর। মোবাইল হোমের ভেতর অন্ধকার। সুইচ টিপে আলো জ্বেলে দিল মুসা। ফিরে তাকালো, রবিনও ঢুকছে। দুটো চিঠিরই কোনার দিকে ঠিকানা পড়ল মুসা। রবিন, চেঁচিয়ে উঠল উত্তেজিত গলায়, একটা এসেছে মিস্টার ক্রিস্টোফারের কাছ থেকে, এটাই আগে খুলি। রবিনও উত্তেজিত, না এটা পরে, কাজের কিছু থাকলে ওটাতেই আছে। আচ্ছা, কিশোরের ফেরার অপেক্ষা করব? অত সৌজন্য না দেখালেও চলবে, ঝাঁঝালো কণ্ঠ মুসার। একটু আগে কি বললো, আমাকে আর তোমাকে খাটিয়ে নিতে? ওসব অপেক্ষার দরকার নেই, খোলো। রেকর্ড রাখার আর পড়াশোনার দায়িত্ব তোমার উপর, তার মানে চিঠি খোলারও। মুসার কথার যুক্তি আছে। আর কিছু বলল না রবিন। একটা চিঠি নিয়ে সাবধানে ছুরি
দিয়ে খুলে নিল একটা প্রান্ত, কাটলো। আচ্ছা মুসা, চিঠিটা পড়ার আগে চেষ্টা করে দেখি কিছু বোঝা যায় কি না। কি বলো? শার্লক হোমস চিঠি দেখে অনেক কিছু বলে দিতে পারতেন, কিশোরও তাই বলে, শুধু দেখেই নাকি অনেক কিছু বলে দেওয়া যায়। এসো চেষ্টা করে দেখি। শুধু দেখে কি আর বলা যাবে? সন্দেহ ফুটেছে মুসার চোখে। জবাব দিল না রবিন। গভীর মনোযোগে উল্টে পাল্টে পরীক্ষা করছে খামটা। হালকা নীল রং, নাকের কাছে শুকলো, লাইলাক ফুলের গন্ধ। ভেতরের কাগজটা বের করলো। গন্ধ আর রংটা খামটার মতো। চিঠির কাগজের এক কোণে ছোট্ট একটা ছবি ছাপা, দুটো বিড়াল ছানার ছবি। গম্ভীর হলো রবিন। কপালের ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আস্তে আস্তে টোকা দিল বারদুই, যেন মগজটাকে খোলসা করে নিতে চাইছে। হ্যাঁ, আমার কাছেই এসেছে এটা। সিনেমায় দেখা শার্লক হোমসের কথা বলা ভঙ্গি নকল করার চেষ্টা করছে। পাঠিয়েছেন এক মহিলা, বয়স এই 50-এর কাছাকাছি, বেটে খাটো, মোটা, চুলের রং মাখানো, কথা বলেন প্রচুর, বিড়াল বলতেই পাগল। মনটা খুব ভালো, মাঝে মাঝে সামান্য খেয়ালিও হয়ে পড়েন। এমনিতে তিনি হাসি খুশি, তবে এই চিঠি লেখার সময় খুব দুশ্চিন্তায় ছিলেন। ঠিকরে বেরিয়ে আসছে মুসার দুই চোখ। খাইছে, শুধু এই খাম আর চিঠির কাগজ দেখেই এত কিছু জেনে গেলে? নিশ্চয়ই, রবিন নির্লিপ্ত। আর হ্যাঁ, মহিলা খুব ধনী, সমাজসেবাও করেন। রবিনের হাত থেকে খাম আর চিঠিটা নিল মুসা, উল্টে পাল্টে দেখলো, ভ্রু কুচকিয়া গেছে। অবশেষে আগের জায়গায় ফিরে গেল আবার ভ্রু। বিড়ালের বাচ্চার ছবি দেখে বোঝা যাচ্ছে মহিলার বিড়াল ভালোবাসা। স্ট্যাম্পের পাতা থেকে তাড়াহুড়ো করে খুলেছেন স্ট্যাম্প, একটা কোণ ছিঁড়ে গেছে, তার মানে খামখেয়ালি। লেখার স্টাইল দেখে বোঝা যাচ্ছে হাসি খুশি। নিচের লাইনগুলো আঁকা পাকা, লেখাও কেমন খারাপ, অর্থাৎ কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছেন। মাথা ঝাঁকালো রবিন। ঠিক জায়গায় নজর দিতে পারলে ডিডাকশন খুব সহজ। হ্যাঁ, স্বীকার করলো মুসা, শার্লক হোমস কিংবা কিশোর পাশার শাগরেদ হতে পারলে এই বিদ্যা শেখা আরও সহজ। কিন্তু তুমিও কম না। মহিলার বয়স, আকৃতি, ধনী, চুলের রং করেন, বেশি কথা বললেন, এগুলোও জানলে কি করে? হাসলো রবিন। খামের কোণে মহিলার ঠিকানা আছে, সান্তমনিকা জায়গাটা ধনীদেরই এলাকা, জানোই তো। আর ওখানকার ধনী বয়স্কা মহিলাদের সময় কাটানোর জন্য সমাজসেবা ছাড়া হাত তেমন কোনো উপায়ও নেই। বেশ বুঝলাম, কিন্তু চুলের রং, বয়স, বেশি কথা বলে, আকৃতি, ওসব কি করে বুঝলে? বুঝেছি, সহজ গলায় বলল রবিন। লাইলাক ফুলের গন্ধ আর গন্ধ পছন্দের মহিলারা সবুজ কালিতেই লেখেন। বয়স্কা মহিলারা ওসব রং আর গন্ধ বেশি পছন্দ করেন। আমার খালাও পছন্দ করেন। তার বয়স 50-এর কাছাকাছি, মোটা সোটা, বেটে, বেশি কথা বলেন, চুলেও রং লাগানো। তবে চিঠির লেখিকার ব্যাপারে এসব সত্য নাও হতে পারে, স্রেফ অনুমান করেছি, শিওর বলতে পারবো না। চিঠির নিচে সইটা আরেকবার দেখল রবিন। তবে একেবারে ভুল তাও বলবো না। আমার খালা আর এই মিসেস ভেড়া চ্যানেলের অনেক কিছুই মিল দেখতে পাচ্ছি। হাসলো মুসা। আমাকে বোকাই বানিয়ে ফেলেছিলে, তবে ডিডাকশন ভালোই করেছ। শেষগুলো সত্য হলে 100-তে 100ই দেওয়া যায়। আচ্ছা, এবার দেখা যাক কি লিখলেন মহিলা। চিঠিটা মুসাকে শুনিয়ে জোরে জোরে পড়ল রবিন। মিসেস চ্যানেলের একটা অ্যাবিসিনিয়ান নাম স্ফিংক্স। মহিলার খুব আদরের প্রাণী, হপ্তাখানেক আগে নিখোঁজ। পুলিশকে খবর দিয়েও লাভ হয়নি, তারা বিড়ালের ব্যাপারে উদাসীন। খবরের কাগজে ইদানিং 3 গোয়েন্দার খুব ভালো নাম আছে, তিনি চিঠিতেই তাই পাঠিয়েছেন। যদি তারা তার বিড়ালটা খুঁজে বের করে দেয়, কৃতজ্ঞ হবেন। বিড়াল নিখোঁজ? চিন্তিত ভঙ্গিতে বলল মুসা। আমাদের জন্য কেসটা ভালোই সহজ, বিপদ নেই, কোনো রকম ভয়েরও কারণ নাই। মহিলাকে রিং করে বললেই কেসটা নিলাম। দাঁড়াও, মাথা তুলল রবিন। মিস্টার ক্রিস্টোফার কি লিখেছেন পড়ি আগে। হ্যাঁ, ঠিক বলেছ। ফোনের দিকে এগোতে গিয়েও দাঁড়িয়ে গেল মুসা। দ্বিতীয় খামটা খুলে ফেলল রবিন। খুব দামি বন্ড পেপারে লেখা একটা চিঠি।
ওপরে একপাশে বিখ্যাত চিত্রকর ডেভিড ক্রিস্টোফারের নাম ঠিকানা ছাপা। মুসাকে শুনিয়ে পড়তে শুরু করলো রবিন। প্রথম বাক্যটা পড়েই থমকে গেল, তারপর খুব দ্রুত চোখ বোলালো পরের লাইনগুলোর ওপর। মুখ তুলে দেখল, অবাক হয়ে তার দিকে চেয়ে আছে গোয়েন্দা সহকারী। সর্বনাশ! জোরেও মনে হচ্ছে কথা বলতে ভয় পাচ্ছে রবিন। চিঠিটা বাড়িয়ে দিল বন্ধুর দিকে। নাও, নিজেই পড়ো, আমি বললে বিশ্বাস করবে না। নীরবে চিঠিটা নিল মুসা। রবিনের মতো দ্রুত পড়ে শেষ করলো। মুখ তুলে তাকালো রবিনের দিকে। বিস্ময়ে কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে তার চোখ। ইয়াল্লাহ! ফিসফিস করে বলল, 3000 বছরের পুরনো মমি কথা বলে? রকি বিচ থেকে মাইল 12 দূরে হলিউডের বাইরে একটা গিরিসংকট। পাহাড়ের ঢালে এখানকার কয়েকটা বড় বড় বাংলা মতো বাড়ি প্রচুর পয়সা খরচ করে তৈরি হয়েছে। বাড়িগুলোকে ঘিরে আছে গাছপালা আর ঝোপঝাড়। পুরনো স্প্যানিশ রীতির মতো বড় বড় বাড়ি। একটা অংশকে ব্যক্তিগত জাদুঘরও বানিয়ে নিয়েছেন বাড়ির মালিক প্রফেসর বেঞ্জামিন, একজন বিখ্যাত ইজিপশিয়ানিস্ট, মিশর তত্ত্ববিদ। প্রাচীন মিশর ও পিরামিড সম্পর্কে তার অগাধ জ্ঞান। বাড়িটার জানালাগুলো আবার ফরাসি রীতির বড় বড় জানালা, প্রায় মেঝে ছুঁই ছুঁই। একটা বিশেষ ঘরের জানালা বন্ধ। সেই জানালার পাশে সারি দিয়ে সাজানো কয়েকটা মূর্তি। প্রাচীন মিশরীয় কবর খুঁড়ে বের করে আনা একটা মূর্তি, ভারী কাঠের তৈরি, শরীর মানুষের, মুখটা শেয়ালের। প্রাচীন দেবতা আনুবিস। শাসি ভেদ করে ঢুকছে পরন্ত বিকালের রোদ। মেঝেতে ছায়া পড়েছে আনুবিসের। শেয়ালের মতো মুখের ছায়া অনেকটা বেশি লম্বা হয়ে পড়ছে মেঝেতে। দেখেই গা ছমছম করছে। মিশরের পিরামিড আর প্রাচীন কবর থেকে তুলে আনা আরও সব জিনিসে প্রায় ঠাসা ঘরটা। দেয়ালে ঝুলছে ধাতব মুখোশ, সেই মুখোশের বিকৃত ঠোঁটের রহস্যময় হাসি। মাটির তৈরি চাকতি আর ছোট ছোট ফলক, সোনার গয়না, সবুজ পাথর থেকে খোদাই করা পবিত্র গোবরের পোকা, প্রতিকৃতি সাজানো রয়েছে কাচের বাক্সে। একটা জানালার কাছে রাখা আছে একটা মমির কফিন, কাঠের তৈরি ডালা আটকানো। অতি সাধারণ কফিন, গায়ে সোনার পাত নেই, নেই রঙে আঁকা কোনো নকশা বা ছবি, বিলাসিতা বা আলোড়ম্বরের কোনো ছায়াও নেই ওটাতে। কফিনটা এক রহস্য, এমনকি প্রফেসর বেঞ্জামিনের কাছেও এটা গর্বের বস্তু। প্রফেসর বেঞ্জামিন ছোটোখাটো একজন মানুষ, শরীরের তুলনায় ভুঁড়িটা বেশ বড়। চেহারা আর একটু সম্ভ্রান্ত করে তুলেছে কাঁচা পাকা দাড়ি, চোখে গোল্ড রিম চশমা। তরুণ বয়সটা এবং তারপরের অনেকগুলো বছর মিশরেই কাটিয়েছেন প্রফেসর। প্রত্নতাত্ত্বিক অনেক অভিযানে অংশ নিয়েছেন, আবিষ্কার করেছেন অনেক পুরনো কবর, ঢুকেছেন পিরামিডের তলায়, দেখেছেন হাজার হাজার বছর আগের ফারাও, তাদের রান্নি আর চাকর বাকরের মমি, বিচিত্র অলংকার, আরও জিনিসে জড়ানো মূর্তি আর অন্যান্য জিনিসপত্র ওখান থেকে সংগ্রহ করেছেন। কয়েক বছর আগে ফিরে এসেছেন দেশে। প্রাচীন মিশরে তার আবিষ্কার আর অভিযানের ওপর একটা বই লিখেছেন। ওই কফিন আর ভেতরের মমিটা তার কাছে এসে পৌঁছেছে মাত্র 1 সপ্তাহ হলো। ওটা তিনি আবিষ্কার করেছেন প্রায় 25 বছর আগে। সে সময় এবং তার পরের অনেকগুলো বছর খুব ব্যস্ত ছিলেন, নজর দিতে পারেননি মমিটার দিকে। ওটা গচ্ছিত রেখেছিলেন কায়রোর এক জাদুঘরে। দেশে ফিরে চিঠি লিখেছেন। জাদুঘর কর্তৃপক্ষ মমিটা পাঠিয়ে দিয়েছেন প্রফেসরের ঠিকানায়। ওটার উপর প্রচুর গবেষণা চালানোর ইচ্ছা আছে তার। মিস্টার ক্রিস্টোফার 3 গোয়েন্দাকে চিঠি পাঠানোর 2 দিন আগে জানালার কাছে দাঁড়িয়েছিলেন বেঞ্জামিন, গভীর চিন্তায় মগ্ন। মাঝে মাঝে হাতের পেন্সিল নিয়ে আস্তে আস্তে টোকা দিচ্ছিলেন কফিনের ডালায়। এত সাধারণ একটা কাঠের কফিনে কেন রাখা হয়েছে এই মমিকে? বুঝতে পারছেন না প্রফেসর। কেমন অস্বস্তি বোধ। প্রফেসরের কাছে দাঁড়িয়ে আছে তার খানসামা হুপার,
লম্বা রোগাটে একজন মানুষ, অনেক বছর ধরে কাজ করছে তার এখানে। স্যার, আবার খুলতে চান ওটা? বলল হুপার। গতকাল ওই কাণ্ড ঘটার পরও? আবার ঘটুক, তাই চাই আমি, জোর দিয়ে বললেন প্রফেসর। জানালাগুলো খুলে দাও। কতবার বলেছি দম বন্ধ করে ঘরে আমার আসতে ভালো লাগে না। এই দিচ্ছি স্যার। তাড়াতাড়ি করে কাছে জানালাটা খুলে দিল হুপার। অন্যগুলো খুলতে এগোলো। কয়েক বছর আগে একটা কবরে আটকে পড়ে যান প্রফেসর বেঞ্জামিন। দুদিন ওই ঘর থেকে আটকে থাকার কারণে তাকে কেউ বের করতে পারছিল না। পরবর্তীতে তাকে বের করে আনা হয়। সেই থেকেই বন্ধ যে কোনো জায়গা তার আতঙ্কে জন্মে থাকে। সবকটা জানালা খুলে দিয়ে এলো হুপার। ডিবার ডালার মতো আলগা চারকোনা কফিনের ডালা তুলে ওটা কফিনের পাশে দাঁড় করিয়ে রাখলো সে। দুজনেই সামান্য ঝুঁকে তাকালো কফিনের ভেতরে। বাহ, তোমার সাহস আছে বলতে হবে হুপার, প্রশংসা করলেন প্রফেসর। অনেকেই মমির দিকে তাকাতে সাহস করে না, অথচ একে ভয় পাওয়ার কিছুই নেই। বিটুমিন আর অন্যান্য আরকে ভিজিয়ে লিলেনে জড়িয়ে রাখা হতো হাজার হাজার বছর আগে মিশরীয় রাজাদের দেহ। হয়তো ওদের বিশ্বাস ছিল দেহটা ঠিক থাকলে মৃত্যুর পরের জগতে ঢোকাটা তার জন্য সহজ হবে। আর এক দুনিয়ায় গিয়ে যাতে কোনো রকম অসুবিধে না হয় সেজন্য সঙ্গে দেওয়া হতো সব রকমের দরকারি জিনিসপত্র। চাকর বাকরদেরও মেরে মমি বানিয়ে রেখে দেওয়া হতো রাজার পাশের কোনো কক্ষে। আর এক জগৎকে চাকরের অভাবে যেন রাজার কোনো কষ্ট না হয়। কি অদ্ভুত বিস্ময় এই কথাগুলো, তাই না? কি অদ্ভুত তাদের ধর্ম, কি অদ্ভুত তাদের বিশ্বাস। আবার মমিটার দিকে তাকালেন তিনি। ভেতরের দিকে কফিনের গায়ে খোদাই করা আছে রা অরকন, এমন একটি নাম। মমি জড়িয়ে রাখা লিলেনের একটা অংশ খোলা, ফলে রা অরকানের চেহারা দেখা যাচ্ছে। গাঢ় রঙের কাঠ কুদে তৈরি যেন মুখটা। ঠোঁট সামান্য ফাঁক হয়ে আছে। কথা বলতে চায় বুঝি, চোখটা বোঝা। রা অরকানকে আজ খুব শান্ত মনে হচ্ছে স্যার, বলল হুপার। আজ হয়তো কথা বলবে না। না বলাই ভালো। 3000 বছরের পুরনো মমি কথা বলে, এটা খুবই অস্বাভাবিক। হ্যাঁ স্যার। অথচ গতকাল ফিসফিস করে কি জানি বলছিল। আপন মনেই বললেন প্রফেসর। গতকাল এ ঘরে একা ছিলাম হুপার, তখন কথা বলে উঠেছিল মমিটা। অদ্ভুত ভাষা, বুঝিনি, তবে কথার ধরনে মনে হয়েছে আমাকে কিছু একটা করতে বলছে ও। মমিটার ওপর আবার ঝুঁকলেন প্রফেসর। রারকান, আজও কি আমার সঙ্গে কথা বলতে চান? বলুন, আমি শুনছি। চুপ করে রইল মমি। 1 মিনিট কাটল, 2 মিনিট। ঘরে এসে ঢুকছে একটা মাছি। ওটার বনবন ছাড়া আর কোনো আওয়াজ নেই। আমার কল্পনাও হতে পারে, আপন মনেই কথা বলছেন প্রফেসর। না, কাল কোনো কথা বলেনি মমি, ওটা নিছক আমার কল্পনাই। হুপার, ওয়ার্কশপ থেকে ছোট করাতটা নিয়ে এসো। কফিন থেকে ছোট এক টুকরো কাঠ কেটে নেব। আজই পাঠাবো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে। কার্বন টেস্ট করিয়ে মমিটার আসল বয়স জানা দরকার। ঠিক আছে স্যার, যাচ্ছি। বেরিয়ে গেল হুপার। কফিনের ওপর ঝুঁকলেন প্রফেসর। টোকা দিয়ে দেখছেন কোথা থেকে কাটলে ভালো হবে। একটা জায়গা ফাঁপা মনে হলো টোকার শব্দ। চিলতে কাঠ ভরে ফোকরের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। কাজে মগ্ন প্রফেসর। হঠাৎ কানে এলো চাপা বিড়বিড় শব্দ। কফিনের ভেতর থেকেই আসছে। ঝট করে সোজা হয়ে গেলেন তিনি, চোখে অবিশ্বাস। আবার ঝুঁকে মমির ঠোঁটের কাছে কান নিয়ে গেলেন। হ্যাঁ, মমি ফিসফিস করে কি যেন বলছে। সামান্য ফাঁক করা ঠোঁটের ভেতর থেকেই বেরিয়ে আসছে শব্দগুলো। মিশরীয় ভাষা, কোনো সন্দেহ নেই, তবে ঠিক যেন ভাষা বোঝা গেল না। 3000 বছর আগের কোনো ভাষা হবে,
অনুমান করলেন তিনি। একটা শব্দও বুঝতে পারছেন না প্রফেসর। কেমন খসখসে কণ্ঠস্বর, কথার ফাঁকে ফাঁকে চাপা হিসহিসানি। এতই নিচু কণ্ঠস্বর কোনো মতে শুনতে পাচ্ছেন না তিনি। মাঝে মাঝে বেড়ে গিয়ে পরক্ষণেই আবার ধপ করে খাদে নেমে যাচ্ছে আওয়াজ। মমিটা তাকে কিছু বোঝানোর জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তেজিত হয়ে পড়লেন প্রফেসর। ভাষাটা বোধ হয় আরবি, তবে অনেক বছর আগের প্রাচীন। দুই একটা শব্দ কেমন পরিচিত লাগছে না? বলে যান রাওয়ারকান, অনুরোধ করলেন প্রফেসর। বোঝার চেষ্টা করছি আমি। স্যার? বোমা যেন ফাটলো ডাকটাতে। চমকে উঠলে পাই করে উঠলেন, ঘুরে তাকালেন প্রফেসর। এতই মগ্ন ছিলেন হুপার যে এসে পড়েছে টেরই পাননি। নীরব হয়ে গেছে রাওয়ারকান। করারটা মালিকের দিকে বাড়িয়ে দিল হুপার। হুপার! উত্তেজিত চেয়ে উঠল প্রফেসর। আবার বলেছি, মমিটা কথা বলে উঠেছে। তুমি বেরিয়ে যাওয়ার পর পরে শুরু করেছে। যেই ঢুকলে অমনি থেমে গেল। হঠাৎ বড় বেশি গম্ভীর হয়ে গেল হুপার। ভ্রুকুটি করল। তার মানে আপনি একা না হলে ওটা কথা বলছে না? কি বলল বুঝতে পেরেছেন স্যার? না, প্রায় গেঙিয়ে উঠলেন প্রফেসর। ইস, কেন যে আমি ভাষাবিদ হলাম না। প্রাচীন আরবিতেই বলেছে বোধ হয়। হিট্টাইট কিংবা স্যালডিনো হতে পারে। ভারী ভারী সব শব্দ উচ্চারণ করতেই কষ্ট হয় হুপারের। মানে বোঝা তো দূরের কথা। জানালা দিয়ে বাইরে তাকালো সে। চোখ পড়ল গিরিপথের ওপরে প্রায় 100 গজ দূরে ঢালের গায়ে আরেকটা বাড়ি নতুন তৈরি হয়েছে, আধুনিক ধাঁচ। এত ভাবনার কি আছে স্যার? হাত তুলে বাড়িটা দেখালো হুপার। প্রফেসর উইলসন তো কাছেই আছেন, তাকে ডেকে নিয়ে আসুন। রাওয়ারকানের কথা তিনি বুঝতে পারবেন, অবশ্য যদি তার সামনে কথা বলে মমিটা। ঠিক 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 বলেছ, চেঁচিয়ে উঠলেন প্রফেসর। আরও আগে ডাকা উচিত ছিল আমার জিমকে। জানা না বোধ হয় রাওয়ারকানকে খোঁজার সময় ওর বাবা ছিল আমার সঙ্গে। আহা বেচারা, মমিটা খুঁজে পাওয়ার 1 সপ্তাহ পরে নৃশংসভাবে খুন করা হয়েছিল তাকে। কে কেন করলো কিচ্ছু জানা যায়নি। যাকগে, তুমি এখনই ফোন করো জিমকে, বলো আমি ডেকেছি, এখনই যেন চলে আসে। যাচ্ছি স্যার। হুপার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কথা বলে উঠল মমি। শুরু হয়ে গেল তার গা ছমছম করা ফিসফিসানি। মমের ঠোঁটের কাছে কান নিয়ে গিয়ে কথা বোঝা ব্যর্থ চেষ্টা করলেন আরেকবার প্রফেসর। শেষে হাল ছেড়ে দিয়ে সোজা হলেন, তাকালেন গিরিপথের ওপরের বাড়ির দিকে। গিরিখাতগুলো ওখানে অদ্ভুত। পথের অনেক নিচে নেমে গেছে ওপাশের পাহাড়ের ঢাল। ভাষাবিদ জিম উইলসনের বাড়িটা দাঁড়িয়ে আছে পথের সমতলের বেশ অনেকখানি নিচে। দেখতে পাচ্ছেন প্রফেসর। বাড়ির এক পাশের দরজা দিয়ে বেরোলেন ভাষাবিদ। সিঁড়ি বেয়ে উঠে গেলেন গ্যারেজে, গাড়ি বের করলেন। ছোট্ট একটা ব্রিজ পেরিয়ে নামলেন পেঁচানো সরু গিরিপথে। চোখ যেখানেই থাকুক প্রফেসরের কান রয়েছে মমের দিকে। ফিস ফিস করে ওটা থামছে না। বোধহয় কথা বোঝানোর চেষ্টা করে হাল ছেড়ে হঠাৎ অস্বস্তি বোধ করলেন প্রফেসর। যদি কথা না বলে মমিটা, প্রফেসর উইলসন এসেও কিছু করতে না পারলে, যদি কথা না বলে সে প্রফেসরের সামনে, তাহলে তিনি বা কি বলবেন? কথা থামাবেন না রাওয়ারকান, প্লিজ, অনুরোধ করলেন প্রফেসর বেঞ্জামিন। প্লিজ আবার বলুন, আমি শুনছি, আমি বোঝার চেষ্টা করছি। নীরব হলো মমি। বাইরের গাড়ির ইঞ্জিনের শব্দ। খানিক পরে খুলে গেল দরজা। ঘরে এসে ঢুকলেন জিম উইলসন। এই যে জিম, এসে পড়েছ, বলে উঠলেন প্রফেসর। হ্যাঁ, কি হয়েছে জিজ্ঞেস করলেন উইলসন। এদিকে এসো, অদ্ভুত একটা ভাষা শুনতে পাচ্ছি। পাশে এসে দাঁড়ালেন উইলসন। চেঁচিয়ে বললেন প্রফেসর। রাওয়ারকান, প্লিজ কথা বলুন, যা বলছিলেন এতক্ষণ আবার বলুন। নীরব রইল মমি। এই ঘরে আসার আগের 300 শতাব্দীতে যেমন ছিল। কাকে
কি বলছেন? বুঝতে পারছি না। উইলসনের কণ্ঠে বিস্ময়। হালকা পাতলা শরীর, মাঝারি উচ্চতা, হাসি হাসি সুন্দর চেহারা। বয়স এই 45-40। ভারী চমৎকার কণ্ঠস্বর। এই শুকনো লাশের সাথে আপনি কথা বলছেন? মানে ওকে বলছেন কথা বলতে? হ্যাঁ। কণ্ঠস্বর খাদে নামালেন প্রফেসর। ফিস ফিস করে কথা বলে, অদ্ভুত ভাষা। শুধু আমার সঙ্গেই, অন্য কাউকে ঘরে ঢুকলে আর বলে না। ভাষাবিদের চাহনি দেখে থেমে গেলেন তিনি। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? ররকান আমার সাথে কথা বলে, বিশ্বাস করতে পারছো না? গাল চুলকালেন। বিশ্বাস করা কঠিন, তবে নিজের কানে শুনলে। আচ্ছা, আমি চেষ্টা করে দেখি। মমির উপর ঝুঁকলেন প্রফেসর। রারকান, কথা বলুন, বোঝার চেষ্টা করব আমরা। দুজনই অপেক্ষা করে রইল। রারকানের মমি নীরব। কোনো লাভ নেই, শব্দ করে শ্বাস ফেললেন প্রফেসর। তবে কথা বলেছিল, বিশ্বাস করো। আবার হয়তো আমি একা হলেই বলবে। তোমাকে শোনাতে পারলে ভালো হতো। কি বলছে বুঝতে পারতে। ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে প্রফেসরের কথা বিশ্বাস করতে পারছি না উইলসন। হ্যাঁ, তা হয়তো পারতাম। আপনার হাতে ওটা কি করাত? মমিটাকে কেটে ফেলবেন নাকি? আরে না না, মাথা নাড়লেন প্রফেসর। কফিনের কোণ থেকে সামান্য কাঠ নিয়ে কার্বন টেস্টের জন্য পাঠাবো। আরকানকে কবে কবর দেওয়া হয়েছিল জানা যাবে। মূল্যবান জিনিসটা কেটে নষ্ট করবেন? ভ্রু কোচকালেন উইলসন। তার কি দরকার আছে? এই মমি আর কফিন সত্যি মূল্যবান কিনা এখনও জানি না। জানতে হবে, কার্বন টেস্ট করতে হবে। তবে অদ্ভুত রহস্যটার সমাধান করব আগে। কি বলে জানবো, তার আগে পাঠাচ্ছি না। সত্যি জিম, খুব অবাক হয়েছি। মমি কথা বলে, তাও আবার একা আমার সঙ্গে। বৃদ্ধ প্রফেসরের জন্য করুণা হচ্ছে উইলসনের। এক কাজ করবেন, কয়েকদিনের জন্য কফিনটা সহ মমিটা আমার ওখানে পাঠিয়ে দিন। আমি একা থাকলে হয়তো আমার সঙ্গেও কথা বলবে ওটা। বললেই বুঝতে পারবো, সমাধান হয়ে যাবে তখন রহস্যটা। উইলসনের দিকে তাকালেন প্রফেসর, গম্ভীর হয়ে গেছেন। থ্যাংক ইউ জিম। কণ্ঠস্বরটা ভারী। বুঝতে পারছি, আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার। ভাবছো আমি আমার অলিক কল্পনায়। হয়তো তোমার ধারণাও ঠিক, কিন্তু ব্যাপারটা সম্পর্কে শিওর না হয়ে আমি মমি হাতছাড়া করছি না। সামান্য একটু মাথা ঝোঁকালেন উইলসন। ঠিক আছে, রারকান আবার কথা বললেই ডেকে পাঠাবেন আমাকে, চলে আসবো। এখন তাহলে যাই, ইউনিভার্সিটি সম্মেলন আছে। প্রফেসরকে গুড বাই জানিয়ে বেরিয়ে এলেন প্রফেসর উইলসন। মমের দিকে চেয়ে অপেক্ষা করে রইলেন প্রফেসর বেঞ্জামিন। নীরব রইলেন রারকান। স্যার, ডিনার কি দেব? দরজার কাছ থেকে হুপারের কথা শোনা গেল। হ্যাঁ, মুখ ফিরিয়ে তাকালেন প্রফেসর। শোনো, এসব কথা কাউকে কিছু বলবে না। না স্যার, বলবো না। উইলসনের ভাবভঙ্গি দেখে বুঝে গেছি কথাটা শুনে আমার বৈজ্ঞানিক বন্ধু কি না কি ভাববে। মোটেও বিশ্বাস করবে না আমাকে, মুখ টিপে হাসাহাসি করবে, বলবে বুড়ো বয়সে পাগল হয়ে গেছে। খবরের কাগজে প্রকাশ করে দিলেই গেছি, সারা জীবনের যত সুনাম কামিয়েছি সব চলে যাবে। হ্যাঁ স্যার, মাথা ঝোঁকালেন হুপার। হয়তো তাই ঘটবে, কিন্তু কারো না কারোর কাছে কথাটা তো আমাকে বলতেই হবে। চিন্তিত ভঙ্গিতে কানের নিচে চুলকালেন প্রফেসর। এমন কেউ যে বিজ্ঞানী নয়, মানে যে জানে অনেক রহস্যময় ঘটনা ঘটে এই দুনিয়ায়, যার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু কাকে বলবো? কাকে কাকে বলা যায়? স্যার, মিস্টার ক্রিস্টোফারকে ফোন করে দেখুন না, তিনিও তো আপনার বন্ধু।
আর রহস্য নেই তো তার কাজ। তাকে ফোন করে ঠিক ঠিক বলেছ, চেঁচিয়ে ওঠেন প্রফেসর। আজই আমি যোগাযোগ করব। সারা আমেরিকায় যদি কেউ বিশ্বাস করে আমার কথা, একমাত্র ডেভিডই করবে। মমি কথা বলে কি করে? আবার একটি প্রশ্ন করল মুসা। জবাবে শুধু মাথা নাড়ল রবিন। দুজনই বারবার পড়ছে চিঠিটা, বিশ্বাসই করতে পারছে না। ডেভিড ক্রিস্টোফারের কাছ থেকে এলো, এতক্ষণে এই চিঠিটা নিয়েই বসে আছে। তবে যদি চিঠিটা ডেভিড ক্রিস্টোফারের কাছ থেকে না আসতো, এতক্ষণে হয়তো ময়লায় ফেলে দিত। কিন্তু ফালতু কথা বলবেন না তো পরিচালক। তিনি যখন বিশ্বাস করেছেন, নিশ্চয়ই ব্যাপারটা প্রফেসর বেঞ্জামিনের কল্পনাপ্রসূত নয়। প্রফেসরকে সাহায্য করার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন ক্রিস্টোফার। মমি তো একটা মরা লাশ। আবার বলল মুসা। কি করে কথা বলবে? কোকড়া কালো চুলে আঙ্গুল চালালো সে। এককালে মানুষ ছিল অবশ্য, তবে এখন তো জ্যান্ত নয়। মুসার কথাটা বলে দিল রবিন। ভূত ভাবছ? অপছন্দ হচ্ছে ব্যাপারটা? নিশ্চয়ই। হাত বাড়িয়ে ডেস্কে রাখা চিঠিটা আবার তুলে নিয়ে উল্টে পাল্টে দেখছে মুসা। প্রফেসর হার্বার্ট বেঞ্জামিনের প্রখ্যাত ইজিপ্টলিস্ট বলে দিল রবিন। ইজিপ্টল আরে ধুত্তরি, জাহান্নামে যাক, ঝাঁঝিয়ে উঠল মুসা। তারপর নিজেকেই যেন বলল, হালিডের কাছে হান্টার ক্যানিয়নে থাকেন প্রফেসর। ব্যক্তিগত জাদুঘর আছে, একটা মমি আছে সেখানে যেটা কথা বলে, এবং ভাষাটা বুঝতে পারেননি প্রফেসর। খুব অস্বস্তি বোধ করছেন। ঠিকই করেছেন, তাকে দোষ দেওয়া যায় না। মমিটা দেখিনি, অথচ শুনেই কেমন অস্বস্তি লাগছে আমার। এ পর্যন্ত কয়েকটা রহস্য তো সমাধান করলাম, বিশেষ করে ওই ছায়াশরীর আর হাউন্ডের ব্যাপারটা তো এখনো মন থেকে যায়নি। রবিন, তার চেয়ে চলো সান্তা মনিকায় বিড়াল রহস্যের সমাধানটাই করি। টেবিল থেকে মিসেস ভেরা চ্যানেলের চিঠিটা তুলে নিল। কিশোর কোন কেসটা নিতে আগ্রহী হবে জানো? গোমরা মুখে বলল রবিন। জানি, মুখ বাঁকালো মুসা। ক্রিস্টোফারের চিঠিটা পড়া মাত্র তাকে টেলিফোন করবে সে, তারপর ছুটবে প্রফেসর বেঞ্জামিনের ওখানে। একটা কাজ করি, এসব ভোট দিই, হারিয়ে দেবো কিশোরকে। বিড়াল খোঁজার কাজটা আগে করতে বাধ্য করবো ওকে। ভোটাভুটিতে রাজি হবে না সে কোনোভাবেই। ঠোঁট উঠল রবিন। চেষ্টা করেও তো আগেও দেখেছে। টেররের ক্যাসেলের কথা মনে নেই? যাবো না বলেছিলাম, তুমি আমি দুজনই। শুনেছিল আমাদের কথা? চুপ করে রইল মুসা, গম্ভীর। কিন্তু ও আসছে না কেন এখনো? সুরঙ্গের মুখের দিকে তাকালো রবিন। গেল কোথায় এতক্ষণে? কখন আসবে? দাঁড়াও দেখি, বলল মুসা। হয়তো এসেছে, কোনো কাজে আটকে দিয়েছে মেরি চাচি। ছোট মোবাইল হোমের এক কোণে চলে এলো সে। মাঝারি আকারের মোটা একটা পাইপ ছাদ ফুটো করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওটাকে জায়গা মতো আটকানোর ব্যবস্থা করে দিয়েছে লোহার শিক দিয়ে। নিচের দিকে দুপাশ থেকে দুটো লোহার পাইপের হ্যান্ডেল ধরে মূল পাইপটাকে ওঠানো এবং নামানো কিংবা এদিক ওদিক ঘোরানোর জন্য। আসলে ওটা একটা প্যারিস্কোপ। প্রথম মহাযুদ্ধের একটা সাবমেরিনে ব্যবহার করা হয়েছিল। পুরনো বাতিল অন্যান্য লোহার জিনিসের সঙ্গে ওটা কিনে এনেছে রাশেদ পাশা। জিনিসটাকে মেরামত করে হেডকোয়ার্টারের ছাতে লাগিয়ে নিয়েছে 3 গোয়েন্দা। দিব্যি কাজ চলছে এখন। কিশোর এক অদ্ভুত নাম দিয়েছে পেরিস্কোপটার, সর্বদর্শন। হ্যান্ডেল ধরে পেরিস্কোপটা ঠেলে উপরে তুলে দিল মুসা। আয়নায় চোখ রাখল। যন্ত্রটা এদিক ওদিক ঘুরিয়ে নব বোলালো ইয়ার্ডে। নির্দিষ্ট একটা অবস্থানে এনে স্থির করলো যন্ত্রটাকে। একজন খদ্দের দেখতে পাচ্ছি। পাইপ বিক্রি করছেন মেরি চাচি। জঞ্জাল সরাচ্ছে বরিস। আর আরে ওই তো কিশোর। সামান্য ঘোরালো পেরিস্কোপ। ফিরে এসেছে, ঠেলে ঠেলে আনছে সাইকেলটা। খারাপ হয়ে গেছে বোধহয় কিছু।
আম, হ্যাঁ হ্যাঁ, এ সামনের চাকাটা বসে গেছে, পাংচার। পেরেক টেরেক ঢুকেছে হয়তো, মন্তব্য করলো রবিন। দেরি এজন্যই। কি মনে হচ্ছে চেহারা দেখে? রেগেছে খুব? না, আশ্চর্য। সঙ্গের রেডিও শুনছে আবার হাসছে, বলল মুসা। সত্যিই আশ্চর্য। সাইকেলের টায়ার পাংচার ঠেলে ঠেলে আনা কার না মেজাজ খারাপ হয়? কিশোরের তো আরও বেশি হওয়ার কথা, যেরম খুঁতখুঁতে। তা না হাসছে। ওর মতি গতি বোঝা মুশকিল, বলল রবিন। কখনো হাসবে, কখনো রাখবে, আর কখন কি করে বসবে সেই জানে। রেডিওতে মজার কোনো অনুষ্ঠান হচ্ছে বোধহয়। কি জানি। পেরিস্কোপ থেকে আরেকটু বায়ে ঘোরালো মুসা। মেরি চাচির সামনে এসে দাঁড়িয়েছে। কি যেন দিচ্ছে মেরি চাচি, কিছু বলছে। এদিকে আঙ্গুল তুলে দেখাচ্ছেন চাচি। আমাদের কথাই বলছেন বোধহয়। হ্যাঁ, আচ্ছা। সাইকেলটা স্ট্যান্ডে তুলে রাখলো কিশোর। অফিসে ঢুকছে। দেরি করছে কেন? কি করছে? ওই যে বেরোচ্ছে, আসছে আসছে, আমাদের দিকেই আসছে। ওকে নিয়ে আজ একটু মজা করব, হাসলো রবিন। মিস্টার ক্রিস্টোফারের চিঠিটা পকেটে রেখে দিয়েছে। মিসেস চ্যানেলটা দেখাবো, আগে কেসটা নিতে বলবো। রাজি হলে তারপর দেখাবো আসল। বেড়ালটা পাওয়ার আগে দেখিও না খবরদার, হাসলো মুসা। আরও একটা বুদ্ধি এসেছে আমার মাথায়। আমি যা যা বলবো সাই দেবে, কিংবা চুপ করে থাকবে, অন্তত প্রতিবাদ করবে না। অপেক্ষা করছে দুই বন্ধু। পেরিস্কোপের কাছে থেকে সরে এসেছে মুসা। বাইরে টিনের পাত সরানোর মৃদু একটা শব্দ হচ্ছে। খানিক পরই খুলে গেল ট্রেলারের ভেতরের 200 রঙের ঢাকনা। চট করে এসে নিজে চেয়ারে বসে পড়ল মুসা। সুরঙ্গ মুখে কিশোরের হাত দেখা যাচ্ছে। তারপরে বের হয়ে গেল মাথা। উঠে এলো সে ট্রেলারে। উফ, যা গরম! ফুফ করে মুখের ভেতর থেকে বাতাস বের করলো কিশোর। হ্যাঁ, সব জানতার ভঙ্গিতে মাথা দোলালো মুসা। এই গরমে সাইকেলের চাকা পাংচার, ঠেলে আনা তো খুব কষ্টের, তাই না? মুসার দিকে তাকালো কিশোর। কি করে জানলে সাইকেলের টায়ার পাংচার? ডিরেকশন, জানালো মুসা। তুমিই তো ডিরেকশনের উপর জোর দিতে বলো। আমি আর রবিন এতক্ষণ ধরে তাই প্র্যাকটিস করছিলাম, তাই না রবিন? মাথা নাড়ল নথি। হ্যাঁ, অনেক পথ হেঁটে আসতে হয়েছে তোমাকে কিশোর। চোখের পাতা কাছাকাছি চলে এসেছে কিশোরের। সতর্ক দৃষ্টিতে এবার তাকালো মুসার দিকে, তারপর রবিনের মুখের দিকে। হ্যাঁ, তা হয়েছে এখন বলো, কি ডিরেকশন করলে? কি দেখে বুঝেছ আমার সাইকেলের চাকা পাংচার হয়েছে? কি দেখে মানে? মুসার কণ্ঠে দ্বিধা, ঘাবড়ে গেছে মনে হচ্ছে। বলো না, বলে দাও। তাড়াতাড়ি পরিস্থিতি আয়ত্তের চেষ্টা করছে রবিন। শুরুতেই না সর্বনাশ করে দেয় মুসা। মানে, ঢোক গিলল মুসা। হ্যাঁ দেখি তোমার হাত, কিশোরকে বলল। তালু চিৎ করে 2 হাত সামনে বাড়িয়ে দিল কিশোর। ময়লা ধুলোবালি লেগে আছে, নিশ্চয়ই টায়ার ঘাটাঘাটি করেছিল। পেরেকটা খুলে ফেলে দিয়েছে। বলো কি করে বুঝলে? তোমার হাঁটুতে ময়লা, সামনে নিয়েছে মুসা। কিছু একটা পরীক্ষা করার জন্য হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়েছিলে। ডিরেকশন? হাঁটু গেড়ে বসে পাংচার হওয়া টায়ারটা পরীক্ষা করেছ, তারপর তোমার জুতোতে ধুলো, প্রচুর ধুলো। ডিরেকশন? অনেক পথ হেঁটে এসেছ, তাই না মাই ডিয়ার কিশোর পাশা? কিশোরের চেহারা দেখে মনে হলো খুব অবাক হয়েছে। চমৎকার, ভালো ডিটেকশন শিখেছ। তো এই বুদ্ধি সাধারণ একটা বেড়াল খোঁজার পেছনে ব্যয় করলে কি ভালো হবে? কি? চমকে উঠেছে। একটা আবিসিনিয়ান বিড়াল হারিয়েছে, ওটাকে খোঁজার কোনো মানেই হয় না। 3 গোয়েন্দার জন্য এটা খুবই সহজ। ভিরিক্কি চালে বলল কিশোর। এটা মোটেও সহ্য হলো না মুসার।
আর চোখে একবার সহকারীর মুখের ভাব লক্ষ্য করে বলল গোয়েন্দা প্রধান, তোমার মতো বুদ্ধিমান গোয়েন্দার উপযুক্ত কাজ মমির রহস্য ভেদ করা। 3000 বছরের পুরনো মমি, যেটা ফিসফিস করে কথা বলে। কার কাছে জানলে? প্রায় চেঁচিয়ে উঠল মুসা। তোমরা যখন ডিডাকশনে ব্যস্ত, সহজ কণ্ঠে বলল কিশোর, আমি তখন মাইন্ড রিডিং করেছি। রবিন, তোমার পকেটে রয়েছে একটা চিঠি, ওতে প্রফেসর বেঞ্জামিনের ঠিকানা আছে। 15 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়ব, ট্যাক্সি নেব। হাজার হোক, মিস্টার ক্রিস্টোফারের অনুরোধ তো আর আমরা ফেলতে পারবো না। হা হয়ে গেছে দুই বন্ধু, বোকার মতো চেয়ে আছে কিশোরের মুখের দিকে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেতর দিয়ে ছুটছে ট্যাক্সি। পেছনের সিটে গা এলিয়ে বসে আছে 3 গোয়েন্দা। পাহাড়ি পথ ধরে ছুটছে গাড়ি, প্রচণ্ড ঝাঁকুনি লাগছে। ইস, সোজা হয়ে বসার চেষ্টা করছে রবিন, ঝাঁকুনিতে মেরেই ফেলবে। রোলস রয়েসটা হলে কি মজাই না হতো। আমরা একটা বাজি যদি লাগাতে পারতাম কোম্পানির। ভেবো না, আশ্বাস দিল কিশোর, শীঘ্রই আবার ওটাতে চড়বো আমরা। কি করে? মুসা অবাক। 30 দিন তো সে কবেই পেরিয়ে গেছে। 2-2 4 হলেও 30 দিনে অনেক সময় 30 কিন্তু হয় না। রহস্যময় কণ্ঠে বলল কিশোর, আমি বলে রেখেছি ওই গাড়িটা আবার ব্যবহার করব আমরা। মাসখানেকের জন্য ভাড়া নিয়েছেন এক ব্যাংকার। মেয়াদ শেষ হলে এই কোম্পানির অফিসে ফিরে আসবে গাড়িটা। তখন ম্যানেজারের সঙ্গে দেখা করে বললেই দিয়ে দেবে। ফস করে বলে উঠল মুসা, এতই সহজ? একাই কথা বলছিল মিস্টার ক্রিস্টোফারের সঙ্গে। প্রথমে দেখা করতে যাওয়া হলো আগে। আচ্ছা যাকে, কথা বাড়িয়ে লাভ নেই, আমরা বোধহয় এসে গেছে। আঁকাবাঁকা গিরিপথে পাহাড়ের ঢাল ঘেঁষে দাঁড়িয়ে পড়ল গাড়ি। খানিকটা দূরেই বাড়িটা, পুরনো ধাঁচের পোট্রিকো, বিশাল সব থাম। একটা থামে বসানো পেতলের প্লেটে খোদাই করা হয়েছে প্রফেসর হার্বার্ট বেঞ্জামিনের নাম। গাছপালা ঝোপঝাড় ঘিরে রয়েছে লাল টালির ছাদ দেওয়া স্পেশাল স্প্যানিশ ধাঁচের বাড়িটাকে। এক পাশে গোল করে নেমে গেছে পাহাড়, অন্যদিকে সরু উপত্যকা সৃষ্টি করে ওপাশে আবার উঠে গেছে, আরেকটা পাহাড়ের সঙ্গে যুক্ত হয়েছে। ওই পাহাড়টার ঢালে বিভিন্ন সমতলে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা বাড়ি, নতুন বাংলো টাইপ। চলো নামি, বন্ধুদেরকে বলল কিশোর। দরজা খুলে নেমে এলো ট্যাক্সি থেকে। রবিন আর মুসাও নামলো। ড্রাইভারকে অপেক্ষা করতে বলল কিশোর। কিশোর, আমার ভয় করছে, বলে উঠল মুসা। প্রফেসর বেঞ্জামিন পাগল টাগল নয় তো? বুড়ো এই বিজ্ঞানীকে সাধারণত পাগলাটি হয়, আর বদমেজাজিও। আরে না, জোর দিয়ে বলল কিশোর। আসার আগে তো টেলিফোন করলাম, গলা শুনে খুবই ভদ্র মনে হলো। চলো, আমাদের জন্য অপেক্ষা করছেন ভদ্রলোক। পাগল না হলে ভালো, বিড়বিড় করল মুসা। এগুলো গোয়েন্দা প্রধানের পিছু পিছু, আর হলেও অবাক হওয়ার মতো কিছু না। মমের কথা শুনলে আমিও পাগল হয়ে যাব। প্রফেসর বেঞ্জামিন উত্তেজিত। চত্বরে ইজি চেয়ারে বসে আছেন পিঠ সোজা করে, সামনে টেবিলে কফির কাপ, পেছনে দাঁড়িয়ে আছে খানসামা। হুপার, বললেন প্রফেসর, সত্যি শুনছো তো? মনে তো হলো স্যার, জবাব দিল খানসামা। দাঁড়িয়েছিলাম ঘরটায়, অন্ধকার। হঠাৎ মৃদু একটা শব্দ, কথা বলার আওয়াজই হবে, শুনলাম। তারপর? আমার মনে হয় ইঁদুর টিদুর স্যার। প্রফেসরের প্রশ্ন এড়িয়ে গেল হুপার। শূন্য কাপটা তুলে নিল টেবিল থেকে, ন্যাপকিন এগিয়ে দিল। ঠোঁট মুছলেন প্রফেসর। কিছু একটা হয়েছে আমার হুপার। হঠাৎ গত রাতে ঘুম ভেঙে গিয়েছিল, দুরু দুরু করছিল বুকের ভিতর। কেন কে জানে? হয়তো হয়তো রহস্যটা আমার স্নায়ু দুর্বল করে দিয়েছে। আমারও খুব অস্বস্তি লাগছে স্যার, বলল হুপার। আপনার কি মনে হয়? থেমে গেল কথা শেষ না করেই। মনে হয়? কি মনে হয় বলো? মানে বলছিলাম কি, রারখানকে আবার মিশরে পাঠিয়ে দিলে কেমন হয়? কায়রোর সেই জাদুঘরে বেঁচে যেতেন না।
দৃঢ় কণ্ঠে বললেন প্রফেসর। মাঝপথে হাল ছেড়ে দেওয়া আমার স্বভাব নয়। তাছাড়া সাহায্য আসছে। গোয়েন্দার কথা বলছেন তো স্যার? ওদেরকে বলা উচিত হবে না। পুলিশের কানে কথাটা যাওয়া কি ঠিক হবে? পুলিশের কানে যাবে না। আমার বন্ধু ডেভিসের কথা দিয়েছে, দাম আছে তার কথার। কলিং বেলের সুরলো শব্দ থেমে গেল প্রফেসর। ওই যে এসে গেছে ওরা। হুপার, জলদি যাও, নিয়ে এসো ওদেরকে। যাচ্ছি স্যার। তাড়াহুড়ো করে চলে গেল খানসামা। একটু পরে 3 গোয়েন্দাকে পথ দেখিয়ে নিয়ে এলো। ভ্রু কুঁচকে বসে আছেন প্রফেসর, সেটা লক্ষ্য করল কিশোর। বুঝলো তিনটা কিশোরকে আশা করেননি তিনি। ভিরিক্কি চালে পকেট থেকে কার্ড বের করে বাড়িয়ে দিল কার্ডটা। যন্ত্রচালিত হাত বাড়িয়ে নিয়েছে যেন কার্ডটাকে। চোখ নামালেন প্রফেসর কার্ডের দিকে। ছাপা রয়েছে 3টা প্রশ্নবোধক। 3 গোয়েন্দা, প্রধান কিশোর পাশা, সহকারী মুসা আমান, নথিরক্ষক ও গবেষক রবিন মিলফোর্ড। আর সবাই যা করে সেই একই প্রশ্ন করলেন প্রফেসর বেঞ্জামিনও। প্রশ্নবোধকগুলো কেন? জানালো কিশোর। ওগুলো আসলে রহস্যের প্রতীক চিহ্ন। কার্ডটা হাতে নিয়ে চিন্তিত ভঙ্গিতে উল্টাচ্ছেন পাল্টাচ্ছেন প্রফেসর। ডেভিস পাঠিয়েছেন তোমাদেরকে? ওর উপর আমার অগাধ বিশ্বাস, কাজেই তোমাদের ওপর ভরসা রাখছি আপাতত। পুলিশকে ডেকে পাঠাতে পারতাম, কিন্তু অসুবিধা আছে, ওরা আমার কথা বিশ্বাস করবে না। জোর জার করি যদি বেশি, একজন ডিটেকটিভ পাঠাবে, লোকের নজরে পড়বে ব্যাপারটা, খোঁজ খবর শুরু করবে, আমার আসল খবরটা ঠিক বের করে নেবে, পাগল খেতাব দিয়ে বসবে আমাকে। উঠলেন প্রফেসর। এসো, রারকানকে দেখাবো বলেই হাঁটতে শুরু করলেন বাঁ প্রান্তর দিকে। প্রফেসরকে অনুসরণ করলো কিশোর। রবিন আর মুসা পা বাড়তে যাচ্ছিল। একটা হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে ঠেকালো হুপার। হাতটা কাঁপছে, চেহারা ফ্যাকাশে, উত্তেজিত ভাবভঙ্গি। অনেকখানি এগিয়ে গেছেন প্রফেসর আর কিশোর। সেদিক থেকে চোখ ফেরালো হুপার। ফিসফিস করে বলল, ছেলেরা, মমিটা নিয়ে কাজ শুরু করার আগে কিছু কথা জানা দরকার তোমাদের। কি কথা? ভ্রুকুটি করল মুসা। একটা অভিশাপ রয়েছে। কণ্ঠস্বর আরও খাদে নামালো হুপার। রারকানের কবরে কিছু মাটির ফলক পাওয়া গেছে, তাতে অভিশাপ বাণী লেখা। যে ওই কবরের গোপনীয়তা নষ্ট করবে তার উপর নামবে রারকানের অভিশাপ। অনেক বছর আগে পাওয়া গেছে মমিটা। উদ্ধার অভিযানে যারা ছিল তাদের অনেকেই অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। কারো কারো মৃত্যু ছিল ভয়ঙ্কর অস্বাভাবিক। প্রফেসর বেঞ্জামিনের ব্যাপারটাও জানেন, কিন্তু তিনি বিশ্বাস করতে চান না। বলেন, মমিটা না পেলেও ঘটতে এই মৃত্যু। বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, এটা সম্পূর্ণ কুসংস্কার। এতদিন এড়িয়েছিলেন, কিন্তু মমিটা ঘরে আনার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে গন্ডগোল। ফিস ফিস করে নাকি কথা বলে ওটা। তার মানে মাথার গন্ডগোল শুরু হয়ে গেছে প্রফেসরের। কোন দিন না জানি আত্মহত্যা করে বসবেন। তোমরা ব্যাপারটা অনুসন্ধান করে দেখতে চাইছো, দেখো, বাধা দেব না, তবে খুব সাবধান। চোখ বড় বড় হয়ে গেছে 2 গোয়েন্দার। হুপারের কপালে বিন্দু বিন্দু ঘাম। বাড়ির প্রান্তে পৌঁছে গেছে কিশোর। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দেখল পেছনে কেউ নেই। বলল, এই কি হলো তোমাদের, এসো। দ্রুত এগিয়ে এলো রবিন আর মুসা। গোয়েন্দা প্রধানের সঙ্গে সঙ্গেই এগোলো। বিশাল জানালা দিয়ে জাদুঘরে ঢুকে পড়ল ওরা। কাফিনটার সামনে গিয়ে দাঁড়ালো প্রফেসর। ঢাকনা তুলে দাঁড় করিয়ে রাখলো পাশে। তারপরে বলল, এই যে রারকানের মমি। ও কি বলার চেষ্টা করছে আশা করি জানতে পারবে তোমরা। বলতে পারবে আমাকে? গভীর প্রশান্তিতে যেন কফিনের ভেতর ঘুমিয়ে আছে মেহগনি রঙের মমিটা। চোখের পাতা বোজা, কিন্তু দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে চোখ মেলবে। মমিটার ওপর তীক্ষ্ণ নজর বোলালো কিশোর। চোখে মুখে কৌতূহল। রবিন আর মুসাও দেখছে, তবে কৌতূহলী বা আগ্রহী মনে হচ্ছে না তাদের, বরং শঙ্কা ফুটেছে চেহারায়। চাওয়া চাই করছে 2 সহকারী গোয়েন্দা। ইয়া আল্লাহ! হঠাৎ চেঁচিয়ে উঠল মুসা। এক্কেবারে জ্যান্ত, ড্রাকুলা জাতীয় কোনো ভূত।
কিশোর, এবার সত্যি সত্যি ভূতের পাল্লায় পড়ব। গভীর মনোযোগে মমিটাকে পর্যবেক্ষণ করছে কিশোর। পাশে দাঁড়িয়ে রুমাল দিয়ে বারবার কপালের ঘাম মুছছেন প্রফেসর। হুপার, খানসামাকে দেখে বলে উঠল প্রফেসর, সবগুলো জানালা খোলো। বলেছি না আমি বন্ধ ঘর একেবারে সহ্য করতে পারি না। এই যে স্যার, দিচ্ছি। তাড়াহুড়ো করে একটা জানলার দিকে এগিয়ে গেল লম্বা মুখের লোকটা। খুলে দিল জানালা। এক ঝলক বাতাস এসে ঢুকলো ঘরে। দেয়ালে ঝোলানো মুখোশগুলোকে নাড়িয়ে দিল। অদ্ভুত একটা খসখস আর টুংটাং আওয়াজ শুরু হলো চারদিক থেকে। শব্দ শুনে মুখ তুলল কিশোর। প্রফেসর, এই শব্দ শোনেনি তো? বাতাসে মুখোশ কিংবা কিছু নড়ানোর শব্দ? আরে না না, মাথা নাড়লেন প্রফেসর। মানুষের কণ্ঠস্বর চিনতে পারি না ভাবছ? মমিটার কথা বলছিল। তাহলে, বলল কিশোর, ধরে নিচ্ছি আপনি সত্যি মমির কথা বলতে শুনেছেন, কিন্তু সম্ভবত প্রাচীন আরবিতে, তাই না? এখানে কি আর করার আছে স্যার আমার? মাঝখান থেকে বলে উঠল হুপার। অনেক কাজ পড়ে আছে, যাব। সবকটা চোখ ঘুরে গেছে খানসামার দিকে। হঠাৎই তার চোখ বড় বড় হয়ে উঠতে দেখলো সবাই, শঙ্কিত। প্রফেসরকে লক্ষ্য করে ঝাঁপ দিল হুপার। তাকে নিয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। পর মুহূর্তে দুম করে পড়ল কাঠের ভারী মূর্তিটা, শেয়াল মাথার দেবতা আনুবিস। মুহূর্ত আগে প্রফেসর যেখানে দাঁড়িয়েছিলেন ঠিক সেখানে। পাশে কাত হয়ে গেছে মূর্তিটা, মুখ প্রফেসরের দিকে, যেন তাকে শাসাচ্ছে নীরবে। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন প্রফেসর। হুপারও উঠল। সে আরও বেশি কাঁপছে। আমি আমি ওটাকে নড়ে উঠতে দেখেছি স্যার। গলা কাঁপছে। ভর্তা হয়ে যেতেন এতক্ষণে। ঢোক গেল খানসামা। রারকানকে অভিশাপ, আর কিছুই না। মমিটার সঙ্গে সঙ্গে এসে হাজির হয়েছে। আরে দূর! হাত দিয়ে ঝেড়ে হাতের ময়লা পরিষ্কার করছেন প্রফেসর। যত সব কুসংস্কার। আর এই খবরের কাগজওয়ালাগুলোও হয়েছে একটা গপ্পবাজ। কিছু একটা পেলেই হলো, রং চড়িয়ে 7 খান করে বাড়িয়ে বাড়িয়ে লিখবে খালি কাগজে, বিক্রেতার যাতে কিনে সেই জন্য। এমন ঘটনা আরও ঘটেছে ভূতের। যেমন তুতেনখামেনের মমি আবিষ্কার করার পর অনেকেই তো মরল, অথচ কি সুন্দর বেঁচে গেলেন হাওয়ার্ড কার্টার। নাটের গুরু তিনি। অভিশাপে মরলে তারই তো সবার আগে মরার কথা ছিল। তার তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে। ওসব আবোল তাবোল কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। মূর্তিটা পড়েছে অন্য কারণে, অভিশাপের জন্য হবে কেন? হয়তো ঠিকমতো দাড়ি করানো হয়নি আর বাতাসে পড়ে গেছে। স্যার, ভুলে যাচ্ছেন। খসখস শোনালো হুপারের। 3000 বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে মূর্তিটা, পড়েনি। আর আজ হঠাৎ পড়ে গেল কেন? আপনি তো ভর্তা হয়ে মরতেন। লর্ড কর্নওয়ার অসুখে মরেছিলেন, তপ্ত কণ্ঠে বললেন প্রফেসর। মূর্তি পড়ে ভর্তা হননি। আর যাও, এখন ভাগো। যাচ্ছি স্যার। ঘুরে দাঁড়ালো হুপার। ঝুঁকে মূর্তিটা দেখছিল কিশোর। মাথা তুলল, থামালো খানসামাকে। হুপার, আপনি বললেন মূর্তিটাকে নড়তে দেখেছেন? কিভাবে, কোন দিকে? নাক বরাবর সামনের দিকে পড়তে লাগলো। মিস্টার পাশা, টলে উঠেছিল প্রথমে, জবাব দিল হুপার। আজ দাঁড়ানোর ভঙ্গিতে যেমন গোলমাল ছিল আমি খেয়াল করিনি। সামান্য নাড়া লাগলেই পড়ে যাবে এমন একটা ভঙ্গি, যেন আগে থেকে প্ল্যান করে রেখেছিল। আজ প্রফেসর সাহেবের উপরই পড়বে তাই? হুপার, তীক্ষ্ণ শোনালো প্রফেসরের কণ্ঠ। সত্যি বলছি স্যার, টলে উঠেছিল আনুবিস, সামনে ঝুঁকে পড়ে গেছে, আর সময় মতো নড়তেও পারছিলাম। আর আমি যদি আপনাকে ধাক্কা না দিতাম, জানি না কি হতো। হ্যাঁ, খুব ভালো করেছো, তোমার কাছে আমি কৃতজ্ঞ, তীক্ষ্ণ কণ্ঠে বললেন প্রফেসর। সব বাজে কথা, অভিশাপ। দূর। একটা ধাতব মুখোশ খসে পড়ে তীক্ষ্ণ ঝনঝন শব্দ তুলল। প্রায় লাফিয়ে উঠল ঘরের সবাই। চমকে ফিরে তাকালো ওরা। দেখেন, দেখেন স্যার। আতঙ্কে ছিটকে বেরিয়ে আসবে যেন হুপারের চোখ। বাতাস,
গলায় তেমন কোনো জোর নেই প্রফেসরের। বাতাসই ফেলেছে আনুবিসকে, মুখোশটাও ফেলেছে। হাঁটু গেড়ে কাঠের মূর্তিটার পাশে বসে আছে কিশোর, হাত বোলাচ্ছে তলার চারকোনা জায়গাটায়, যার উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল মূর্তিটা। যথেষ্ট ভারী মূর্তি স্যার, মুখ না তুলেই বলল কিশোর। তলাটাও কিন্তু খুব মসৃণ, সহজে কিন্তু নড়বার কথা না। এই মূর্তি বাতাসে ফেলতে পারে, ঝড়ো বাতাসের দরকার হবে। ইয়াং ম্যান, বিরক্তি শোনালো প্রফেসরের কণ্ঠ। আমি একজন বিজ্ঞানী, ভূত প্রেত কিংবা অভিশাপে আমি বিশ্বাস করি না। আমাকে সহায়তা করতে যদি চাও তবে কথাটা মনে রাখবে আগেই। উঠে দাঁড়ালো কিশোর। আমিও ওসব বিশ্বাস করি না স্যার, কিন্তু 5 মিনিটের মধ্যে দুটো অদ্ভুত ঘটনা ঘটে গেল 5 জোড়া চোখের সামনে, এবং কারণটা বোঝা যাচ্ছে না কেন পড়লো ওগুলো। দৈব্যক্রমে পড়ে গেছে বললেন প্রফেসর। এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। ইয়াং ম্যান, তুমি বিশ্বাস করছো মমিটা আমার সাথে কথা বলছে? আর কি করে বলবো, মানে কোনো ব্যাখ্যা দিতে পারবে? নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করলো কিশোর। হঠাৎ বলল, জি স্যার, পারবো। বৈজ্ঞানিক ব্যাখ্যা? আবল তাবল কিছু না তো? পুরোপুরি বৈজ্ঞানিক ব্যাখ্যা। 2 সহকারীর দিকে তাকালো কিশোর। মুসা, রবিন, গাড়িতে যে ব্যাগটা রয়েছে ওটা আনতে পারবে? কিছু যন্ত্রপাতি আছে ওতে, ওগুলো দরকার। নিয়ে আসছি বলল মুসা। বেরিয়ে যেতে পারলে যেন সে খুশি। রবিন, এসো, পথ দেখিয়ে নিয়ে যাবে আপনাদেরকে, আসুন। হুপার বেরিয়ে যাওয়ার ছুতো করলো। বেরিয়ে এলো 3 জনে, জাদুঘরে কিশোর আর প্রফেসরকে রেখে। লম্বা একটা হল ঘরের ভেতর দিয়ে চলছে হুপার, অনুসরণ করছে 2 গোয়েন্দা। অন্য পাশের দরজা খুলল খানসামা। 3 জনে বেরিয়ে এলো বাইরে। গাড়ির বোনেট মুছছে ড্রাইভার। ছেলেরা, ফিসফিস করে বলল হুপার। প্রফেসর বেঞ্জামিন বড় বেশি একরোখা, অভিশাপ রয়েছে ওটাতে, গ্রাহ্য করতে যাচ্ছেন না। কিন্তু তোমরা তো দেখলে কি ঘটেছে। পরের বার হয়তো খুন হবেন তিনি। বেশি বাড়াবাড়ি করলে আমাদের কেউই। প্লিজ ওকে বোঝাও, রাওয়ারকানকে মিশরে ফেরত পাঠিয়ে দিতে বলো। হলঘরে ঢুকে গেল আবার খানসামা। রবিন, মুসা দুজনে খুব চিন্তিত। অভিশাপটা বিশ্বাস করে না কিশোর, বলল মুসা। আর আমি করি, তবে তাও বোঝা যাচ্ছে না আসলে। তবে একটা কথা শিওর বলতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়া উচিত আমাদের। কোনো জবাব দিল না রবিন। এসব অভিশাপ টভিশাপে বিশ্বাস তার নেই, কিন্তু দুর্ঘটনাগুলো কেন ঘটছে তার কি কোনো ব্যাখ্যা আছে? পেছনের শব্দ শুনে ফিরে তাকাচ্ছে ড্রাইভার। হয়েছে আপনাদের, নাকি আরও দেরি হবে? মাত্র শুরু করেছি, এখনও অনেক দেরি, তীক্ষ্ণ কণ্ঠে বলল মুসা। যে কারবারে জড়িয়েছি। আচ্ছা, ব্যাগটা নিয়ে যাচ্ছি। ঘুরে গাড়ির পেছনে চলে এলো ড্রাইভার। ট্রাঙ্ক খুলে বের করে আনলো চামড়ার চ্যাপ্টা একটা ব্যাগ, বাড়িয়ে দিল মুসার দিকে। এই যে নিন। আছে কি এর ভেতর? ব্যাগটা হাতে নিয়ে বলল মুসা। যা ভারী। রবিন, কিশোর একটা চমক দেবে মনে হচ্ছে। দেখো কি আবার করে বসে। চিন্তিত দেখাচ্ছে রবিনকে। টায়ার পাংচারের ডিটেকশন করে যে খুব একটা হাত নিয়েছ, পাল্টা আঘাত এনে না বসে, তোমাকে কায়াতি না করে দেয়। ব্যাগটা নিয়ে আবার জাদুঘরে ঢুকলো 3 গোয়েন্দা। আনুবিসকে তুলে আবার জায়গা মতো দাঁড়া করিয়েছে কিশোর আর প্রফেসর। মূর্তিটাকে আরও ইঞ্চিখানেক পেছনে ঠেলে দিল কিশোর। মাথা নাড়ল। না, আপনি পড়তেই পারে না। জানলা দিয়ে বাতাসে যা এসেছে ওতে করে পড়ার কিন্তু প্রশ্ন আসে না। পড়তে হলে প্রচণ্ড ঝড়ো বাতাস লাগবে। ঘন ভ্রুজোড়া কাছাকাছি চলে এসেছে প্রফেসরের। অধিভৌতিক কোনো শক্তির কথা বলছো নাকি? জানি না, অধিভৌতিক শক্তি বা অন্য কিছু, দেখা যাক কি হয়। তবে বের করতে হবে মূর্তিটা কী করে পড়লো। আপাতত এই বিষয়টাই জানতে হবে, শান্ত কণ্ঠে বলল কিশোর। রবিন আর মুসার উপর চোখ পড়তেই বলল, কিন্তু মমি কি করে কথা বলে দেখাচ্ছে। মুসার হাত থেকে ব্যাগ খুলে নিল, ভেতর থেকে বের করলো বড় আকারের 3টা ট্রানজিস্টর রেডিও। একটা রেডিও তুলে দিয়েছে মুসার হাতে। ব্যাগ থেকে একটা চামড়ার বেল্ট বের করে
পরিয়ে দিয়েছে মুসার কোমরে। তামার অসংখ্য সরু সরু তার কায়দা করে লম্বালম্বি আটকানো হয়েছে বেল্টে। রেডিও থেকে বের করে রাখা হয়েছে দুটো তারের মাথা প্লাগ করে আটকে দিয়েছে বেল্টের তারের। জানালা দিয়ে চত্বরে নামবে, তারপর একেবারে বাগানে যাবে। সহকারীকে নির্দেশ দিয়েছে গোয়েন্দা প্রধান। কানের কাছে রেডিওটা তুলে ধরে রাখবে, যেন কিছু শোনার চেষ্টা করছে। পাশে এই যে একটা বোতাম টিপে রাখবে। ঠোঁট যতটা সম্ভব না নেড়ে কথা বলবে। শুনবার দরকার হলে বোতামটা টিপে অন করে নেবে, ব্যাস, তাহলেই হবে। কি এটা? জানতে চাইল মুসা। অকিটকি। বেলটা হচ্ছে অ্যান্টিনা। সিটিজেন ব্যান্ডে খবর পাঠানো এবং ধরার রেঞ্জ হচ্ছে 0.5 মাইল। আমাদের নিজেদের কাছে যোগাযোগ করার ব্যবস্থা আছে এটার। গত সপ্তাহে আর্মির ফেলে দেওয়া বাতিল কিছু জিনিস থেকে কিনে এনেছিল চাচা। তার ভেতর থেকে এরকম 5টা জিনিস পেয়েছে। 3টে সরিয়েছি আমি। আমি বাগানে যাচ্ছি, বলল মুসা। কি কথা বলবো? যা খুশি। জানালাগুলো চত্বরের নামও, তারপরে বাগানে। ওকে, ঠিক আছে, যাচ্ছি। পা বাড়াতে গিয়েও থেমে গেছে মুসা। ঝট করে চোখ তুলে তাকালো গোয়েন্দা প্রধানের দিকে। রক্ত জমে গেছে মুখে। ও, তাহলে এই তোমার মাইন্ড রিডিং? ওসব নিয়ে আমরা পরে আলাপ করব, হাসছে কিশোর। এখন প্রফেসরকে ব্যাখ্যা দেওয়া দরকার। কথা শুরু করো। বলতে বলতে এগিয়ে গিয়ে বড় একটা জানালার পাশে দাঁড়ালো। মুখ বাড়িয়ে উকি দিল নিচে। দেয়ালের ধার ধরে চলে যাচ্ছে। ওই যে গেট পোস্টার উপরে বড় পাথরটা বসানো, ওখানে যাচ্ছি। জানলা পেরিয়ে চত্বরে নামলো মুসা। কানের কাছে তুলে রেখেছে রেডিও। প্রফেসর, বলল কিশোর, মমিটা ছুলে কোনো অসুবিধা হবে? না, মাথা নাড়লেন প্রফেসর। তবে বেশি নাড়াচাড়া না করাই ভালো। মমির উপর ঝুঁকলো কিশোর। পর মুহূর্তে সোজা হয়ে দাঁড়ালো। হাতে একটা অকিটকে, অন্যটা অদৃশ্য হয়ে গেছে। হাতটা মুখের কাছে এনে বলল, হ্যাঁ, এবার কথা শুরু করো মুসা। প্রফেসর শুনবেন। রবিন, তুমিও শোনো। সবাই কান খাড়া করে রইল। নীরবতা। তারপর একটা মৃদু বিড়বিড় শব্দ শোনা গেল। মমির উপর ঝুঁকে দাঁড়ান প্রফেসর। প্রফেসরকে বলল কিশোর। কানের কাছে ধরা রয়েছে একটা অকিটকি। ভ্রুকুটি করল প্রফেসর। ঝুঁকলেন মমির ওপর। রবিনও ঝুঁকল। ফিসফিস করে কথা শুনতে পাচ্ছে কফিনের ভেতর থেকে। দুজনেরই কাছে বুঝতে অসুবিধা হলো না আর ওটা মুসারই কণ্ঠস্বর। গেট পেরিয়ে এসেছি, বলল মুসা। ঢাল বেয়ে নেমেছি, এখন যাচ্ছি বড় ঝোপটার কাছে। হ্যাঁ, যেতে থাকো, বলল কিশোর। ঘরের অন্য দুজনের দিকে ফিরল। দেখলেন তো প্রফেসর, মমিকে কথা বলানো কতটা সহজ। মমির উপর ঝুঁকল কিশোর। আলগা লিনেনের নিচ থেকে বের করে আনলেন তৃতীয় অকিটকিটা। ওটা থেকে আসছে মুসার কণ্ঠস্বর, যেন মমি কথা বলছে। বৈজ্ঞানিক সমাধান স্যার, প্রফেসরকে বলল কিশোর। মমির লিনেনে ছোট একটা রেডিও রিসিভার লুকিয়ে রাখা হয়েছে এবং সেটা দেখা যায় খুব সহজেই। বাইরে থেকে কেউ। থেমে গেল সে। আরে, তীক্ষ্ণ হয়ে উঠেছে মুসার কণ্ঠস্বর। ঝোপের ভেতরে কে জানি লুকিয়ে আছে। এই এই দাঁড়াও, একটা ছেলে। ও জানে না আমি ওখানে দেখতে পাচ্ছি। দাঁড়াও, ধরবো ওকে। দাঁড়াও, বলে উঠল কিশোর। আমরাও আসছি, একা যেও না। তোমরা বেরোলেই হয়তো দেখে ফেলবে, শোনা গেল কণ্ঠ মুসার। আমিও যাচ্ছি। আমি যাচ্ছি। ওর ওর পথটা আটকাতে হবে। আচ্ছা, একটা কাজ করো, তোমরা ওর পথটা আটকাও, আমি সঙ্গে সঙ্গে ছুটবো। ঠিক আছে, বলল কিশোর। ওকে ধরেই চেঁচিয়ে উঠবে, ছুটে আসবো আমরা। প্রফেসরের দিকে ফিরল সে। ঝোপের ভেতর লুকিয়ে বসে আছে একজন। ওকে ধরতে পারলে হয়তো সমাধানটা হয়ে যাচ্ছে রহস্যের। নীরবতা। এতক্ষণ কি করেছে ও? অসহিষ্ণু কণ্ঠে বলল রবিন। কিছুই বুঝতে পারছি না মুসার। দেখাও কিন্তু যাচ্ছে না এখন। আবারও নীরবতা। অপেক্ষা করছে ওরা। পা টিপে টিপে এগোচ্ছে মুসা। কানের কাছেই ধরে আছে রেডিও। ঝোপের মাঝে পেছন ফিরে বাড়ির সামনের দিকে নজর রাখছে লোকটা। ঝোপে একেবারে কাছে চলে গেছে মুসা। এক মুহূর্তের অপেক্ষা করলো, তারপর প্রায় ডাইভ দিয়ে ঢুকে গেল ঝোপের ভেতর। ঝোপঝাড় ভেঙে ছেলেটাকে নিয়ে পড়ল মাটিতে। উপর হয়ে হাত পা ছড়িয়ে পড়েছে ছেলেটা। তার উপরে মুসা। চেঁচিয়ে উঠল, জলদি এসো, ওকে ধরেছি। কথা বলে উঠল ছেলেটা বিদেশি ভাষা। এক বর্ণ বুঝল না মুসা।
ধস্তাধস্তি করছে ছেলেটা, তাকে জোর করে চেপে ধরে রেখেছে। হঠাৎ ছেলেটা হাতের আঘাতে মুসার হাত থেকে ছুটে পড়ে গেল রেডিও। ওটা তোলার চেষ্টাও করছে না, দু হাতে ছেলেটাকে জাপড়ে ধরল মুসা। ঢাল বেয়ে গড়াতে শুরু করলো দুজনে। প্রায় মুসার সমবয়সী হবে ছেলেটা, লম্বা চওড়া, কিছুটা কম, তবে গায়ের জোর কিন্তু কম না। কায়দা কৌশলও জানে মোটামুটি। বান মাছের মতো পিছলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে মুসার আলিঙ্গন থেকে। একবার ছুটে বেরিয়ে গেল, কিন্তু খাড়া হওয়ার আগেই আবার তাকে ধরে ফেলেছে মুসা। ঢাল বেয়ে গড়িয়ে গিয়ে একটা পাথরের দেয়ালে ঠেকে গেল দুজনে। আবার কথা বলে উঠল ছেলেটা। কিছুই বুঝতে পারছে না মুসা, বোঝার চেষ্টাও করলো না। তার একমাত্র চিন্তা ছেলেটাকে আটকে রাখতে হবে রবিন আর কিশোর না আসা পর্যন্ত। ওয়াকিটাকিতে মুসার চিৎকার শুনে দরজার দিকে ছুটে এসেছে রবিন, তার পেছনে কিশোর আর প্রফেসর বেঞ্জামিন। সদর দরজা বেরিয়ে দেখতে পেল তাদের আগে ছুটছে আরেকজন লোক, নীল ওভারঅল পরা। ছুটতে ছুটতে বেলচা ফেলে দিয়েছে হাত থেকে। কে লোকটা? জিজ্ঞেস করলো কিশোর। প্রফেসর বললেন, মালি। ঢাল বেয়ে নামতে নামতে দেখলো ওরা ছেলে দুটোর কাছে পৌঁছে গেছে মালি। মুসাকে সরিয়ে নিয়ে অন্য ছেলেটার গলা চেপে ধরল, টেনে তুলে দাঁড় করালো সে। গলা ছাড়লো না। উঠে দাঁড়ালো মুসা, হাত পায়ে ঝুলো ঝাড়তে শুরু করেছে। মালির দিকে চেয়ে বলল, শক্ত করে ধরুন, ওটা কিন্তু বন বেড়াল। দুর্বোধ্য ভাষায় আবার কথা বলে উঠল ছেলেটা। গলায় মালির হাত গো গো করে এক ধরনের চাপা শব্দ বেরোলো কথার জায়গায়। বিদেশি ভাষায় চেঁচিয়ে কিছু বলল মালি। ছেলেটার কথা জবাব দিচ্ছে বোধহয়। মাঝে মধ্যে আর্তনাদ করে উঠল লোকটা। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটল ছেলেটা। ঢাল বেয়ে ছুটে গিয়ে ঢুকে পড়েছে আরেকটা ঝোপে। আর ধরা যাবে না ওকে। বিমূঢ় মনে হচ্ছে মুসা। ঠিক এই সময় পৌঁছেছে রবিন, কিশোর আর প্রফেসর। কি হলো? মালির দিকে চেঁচিয়ে উঠেছে প্রফেসর। তোমার হাত থেকে ছুটলো কি করে ছেলেটা? প্রফেসর দিকে তাকালো মালি। হাতে কামড় দিয়েছে স্যার। ডান হাতটা সামনে বাড়িয়ে দিল সে। কবজির নিচে চামড়ায় দাঁতের দাগ লেগে রক্ত বেরিয়ে এসেছে। এত বড় দেহটা রেখেছো কেন? একটা বাচ্চা ছেলেকে। ও কামড়ে দেবে বুঝতে পারেনি স্যার। যাও জলদি ওষুধ লাগাও, দাঁতে বিষাক্ত কিছু থাকতে পারে, ইনফেকশন হলে বুঝবে ঠেলা। জলদি যাও। ঘুরে দাঁড়ালো মালি, মাথা নিচু করে হাঁটতে শুরু করলো বাড়ির দিকে। লোকটা রিগো কোম্পানিতে কাজ করে। কিশোরের জিজ্ঞাসু দৃষ্টি দেখে বলল প্রফেসর, বাগানের কাজের চুক্তি নেয় কোম্পানিটা। খুব ভালো ভালো মালি আছে ওদের। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেকে নিয়মিত ডাকে। এখনও হাঁপাচ্ছে মুসা। হাই রে হাই, খামোখায় কষ্ট করলাম। বেটা ছেড়ে দেবে জানলে আমিই ধরে রাখতাম। কিন্তু ছেলেটা কে? জিজ্ঞেস করছে রবিন। কিছু করেছিল এখানে? ঝোপে বসে প্রফেসরের বাড়ির দিকে চোখ রাখছিল, বলল মুসা। নড়ে চড়ে উঠছিল, তাই দেখে ফেললাম। অনেক কিছু জানতে পারলাম। নিচে ছোট চিমটি কাটছে কিশোর। ছেলেরা, বলল প্রফেসর, ব্যাপার স্যাপার ঠিক বুঝতে পারছেন না, তবে। তিনজোড়া চোখ ঘুরে দাঁড়ালো তার দিকে। তবে মুসার চিৎকারের পরপরই কয়েকটা শব্দ কানে এসেছে। বোধহয় ছেলেটা বলেছে। আমি কিছুই বুঝিনি, বিদেশি ভাষা, বলল মুসা। আধুনিক আরবি, বলল প্রফেসর। কি বলেছে জানা হয়েছে, হে মহান আরকান, দয়া করে আমাকে সাহায্য করুন। কিছু একটা বলার জন্য মুখ খুলল কিশোর। থেমে গেল মুসার চিৎকারে। হুঁশিয়ার! হাত তুলে নির্দেশ করছে একটা দিক। নিমেষে সবকটা চোখ ঘুরে গেল সেদিকে। বড় গেটটা দুপাশে দুটো মোটা থাম, মাথায় বসানো দুটো গ্রানাইটের বিশাল বল। কি করে জানি খসে পড়েছে একটা। বিপজ্জনক গতিতে ঢাল বেয়ে নেমে আসছে ওদের দিকে। গতি বাড়ছে প্রতি মুহূর্তে। ছুট লাগানোর জন্য তৈরি হয়েছে রবিন আর মুসা। থেমে গেল প্রফেসরের তীক্ষ্ণ চিৎকারে। খবরদার, এক চুলো নড়বে না কেউ। প্রফেসর বেঞ্জামিনের প্রতি কিশোরের শ্রদ্ধা বাড়ল। বিপদের সময় মাথা ঠান্ডা রাখার অদ্ভুত ক্ষমতা তার। কড়া নজর। তার আগেই প্রফেসর অবস্থাটা মনে মনে জরিপ করে নিয়েছেন। বলটা ওদের গায়ে পড়বে না, চলে যাবে পাশ দিয়ে। লাফিয়ে গড়িয়ে ওদের 10 ফুট দূর দিয়ে চলে গেল বলটা। নিচের কয়েকটা ইউক্যালিপটাস গাছে গিয়ে ধাক্কা খেল প্রচণ্ড শব্দে। সেরেছিল। কপালের ঘাম মুছল রবিন। আমি ওই দিকেই রওনা হচ্ছিলাম। ভর্তা হয়ে যেতাম তো। আমি হতাম না, বলল মুসা। উল্টো দিকে লক্ষ্য ছিল আমার। ওজন কত হবে? 1 টন? বেশি হবে, বললেন প্রফেসর।
গ্রানাইটের বল 1 ঘনফুটে ওজন হবে। আচ্ছা, দাঁড়াও, অঙ্ক কষে। প্রফেসর কথা থামিয়ে ফিরলেন প্রফেসরের দিকে। অন্য 3জনও তাকালো সেদিকেই। হুপার ছুটে আসছে। কাছে এসে দাঁড়ালো হুপার, হাঁপাচ্ছে। রান্নাঘরের জানালায় দাঁড়িয়েছিলাম, দেখেছি। কোনো ক্ষতি হয়নি তো আপনাদের? না, কোনো ক্ষতি হয়নি। অস্থির কণ্ঠস্বর। হুপারের দিকে চেয়ে ঘন ভুরুজোড়া কোঁচকালেন প্রফেসর। কি বলবে জানি, শুনতে চায় না ও সবার। মাফ করবেন স্যার, তবু বলল প্রফেসর। এটা রা আরকানের অভিশাপ ছাড়া আর কিচ্ছু না। একের পর এক দুর্ঘটনা। র আরকান আপনাকে খুন করবে স্যার, হয়তো আমাদের সবাইকে করবে। র আরকানের অভিশাপ? বিড়বিড় করল কিশোর। প্রফেসরের দিকে ফিরল। প্রফেসর, মমিটা যে কবরে পেয়েছেন, ওখানে কি কোনো কিছুতে অভিশাপের কথা লেখা ছিল? না, মানে ইয়ে, হ্যাঁ হ্যাঁ। প্রফেসরের মুখের কথা কেড়ে নিয়ে বলল হুপার। ছিল, লেখা ছিল যে এই কবরের পবিত্রতা আর শান্তি বিনষ্ট করবে তার ওপর নেমে আসবে রা আরকানের অভিশাপ। কবর খোঁড়ার কাজে যারা সহায়তা করেছিল তাদের অনেকেই মারা গেছে। 7জন। হুপার, গর্জে উঠলেন প্রফেসর, খুব বেশি বাড়াবাড়ি করছো। মাফ করবেন স্যার, দুঃখিত। চুপ হয়ে গেল খানসামা। লজ্জিত হলেন প্রফেসর। কিশোরের দিকে চেয়ে বললেন, একেবারে মিথ্যে বলেনি হুপার। রা আরকানের ঘর ঘিরে সত্যি কিছু রহস্য উঠেছে। একটা পাথরের পাহাড়ের চূড়ায় ছিল ওটার কবর। কবরটা লুকানো ছিল ভালো মতোই, রাজকীয় কবর, অথচ মূল্যবান কিছু পাওয়া যায়নি সমাধিকক্ষে। শুধু সাধারণ একটা কফিনের রা আরকান আর তার আদরের পোষা বিড়ালের মমি। তবে ও রা আরকান কিনা তা যথেষ্ট সন্দেহ আছে। শুধু কফিনের গায়ে ছাড়া কবরটায় আর কিন্তু কোথাও নাম লেখা নাই, ফারাওদের কোনো চিহ্নও নাই। যদি সে রা আরকান হয়ে থাকে তাহলে বিশেষ কোনো কারণে ওরকম সাধারণভাবে কবর দেওয়া হয়েছিল তাকে। সমাধিকক্ষটা দেখে যা মনে হয়েছিল প্রাচীন দস্যু তস্করেরা ঢুকতে পারেনি ওখানে। আজ যদি ঢুকে থাকেও তাহলে নিশ্চয়ই খুব হতাশ হয়েছিল তাদেরকে। কিচ্ছু পাওয়া যায়নি। অভিশাপের কথা কোথায় লেখা ছিল জিজ্ঞেস করলো কিশোর। কয়েকটা মাটির ফলক পাওয়া গিয়েছে তাতে। মমিটা কবর থেকে বের করে আনার পরের দিনই মোটর দুর্ঘটনায় মারা গেছে আমার প্রধান সহকারী। আর পরের দিন কায়রোর বাজারে খুন হলো আমার এক সেক্রেটারি। একই জায়গায় প্রায় একই সময় খুন হলো আরও একজন, সেও আমার সহকারীই ছিল, বন্ধু। জিম উইলসনের বাবা যে শ্রমিকেরা খুঁড়েছিল তাদের ওভারশিয়ার মারা গেল সাপের কামড়ে। সবকটাই কিন্তু দুর্ঘটনা, এর মধ্যে কোনো রহস্য নেই। মোটর দুর্ঘটনা, খুন খারাপি কিংবা সাপের কামড় নতুন কোনো ঘটনা না। চাওয়াচাই করলো মুসা আর রবিন। ব্যাপারটা অধিভৌতিক বলেই তাদের কাছে মনে হচ্ছে। ও হ্যাঁ, আর একটা কথা, অভিশাপের সাথে কোনো সম্পর্ক নেই এর, বলেন প্রফেসর। যেদিন মমিটা আমার বাড়িতে এসে পৌঁছলো সেদিনই একজন লোক এসেছিল দেখা করতে, অ্যারাবিয়ান, নাম জলিল কি জানি। মমিটা দিয়ে দিতে বলল, বেশ চাপাচাপি করলো আমাকে। লিবিয়ার এক ধনী ব্যবসায়ী পাঠিয়েছে তাকে। জলিল এই লোকটার ম্যানেজার। রা আরকান নাকি এই ব্যবসায়ী জামেনের পূর্বপুরুষ। সেটা জেনেছে আবার এক জাদুঘরের কাছ থেকে। যত সব ভোগলামি। প্রথমে ভদ্রভাবে বললাম, কেন না জলিল, শেষে ব্যবহার খারাপ করতে বাধ্য হয়েছি। যাওয়ার আগে জলিল হুঁশিয়ার করে দিয়ে গেছে, রা আরকানের প্রেতাত্মা নাকি ছাড়বে না আমাকে। মমিকে মিশরে নিয়ে যেতে যথাযথভাবে মর্যাদা দিয়ে আবার তাকে নাকি কবর না দিলে অভিশাপ নামবে আমাদের অনেকের ওপর। আবার মুখ চাওয়াচাই করল মুসা আর রবিন। ব্যাপারটাকে অধিভৌতিক বলেই মেনে নিতে পারছে, কিন্তু এতে কোনো দ্বিধা পাচ্ছে না তারা। তবে দুজনের মনে হলো গভীর রহস্যের সন্ধান পেয়ে খুব খুশি হয়েছে কিশোর। এসো, বললেন প্রফেসর, ওসব ফালতু চিন্তা বাদ দিয়ে এসো দেখি কেন খসে পড়েছে বলটা, কারণটা কিন্তু জানা দরকার।
গেটের দিকে এগোলেন প্রফেসর। পেছনে 3 গোয়েন্দা, সবার পেছনে হুপার। থামের মাথায় সুরকি দিয়ে একটা খাঁজ বানানো হয়েছিল, তার ওপর বসানো ছিল বলটা। আটকে দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে। দীর্ঘদিন রোদ, বাতাস আর বৃষ্টিতে ক্ষয়ে গিয়েছে সিমেন্ট। খাঁজের একটা দিক ভাঙা, ফলে বলটা পড়ে গেছে। কোনো রহস্য নেই, বললেন প্রফেসর। সিমেন্ট আর সুরকি ক্ষয়ে গেছে, আর ওই যে রিং ভাঙা। ঢালের দিকে সামান্য কাজ হয়ে আছে। থাম, হয়তো অতি মৃদু ভূমিকম্পনও হয়েছিল। এতই মৃদু আমরা টের পাইনি। এটা নতুন কিছু নাই অঞ্চলে, মাঝে মধ্যে এরকম হয়। প্রফেসরের যুক্তি মনোভূত হলো না হুপারের। ধীরে ধীরে মাথা নেড়ে সেখান থেকে সে চলে গেল। প্রফেসরের সঙ্গে চত্বরে এসে উঠল আবার 3 গোয়েন্দা। জাদুঘরে ঢুকলো, ঘিরে দাঁড়ালো রা আরকানের মমিকে। বুদ্ধি আছে তোমার, কিশোরের প্রশংসা করলো প্রফেসর। মরা মমে কি করে কথা বলে তার একটা যুক্তি তুমি দেখাতে পেরেছ, তবে ভুল যুক্তি, কারণ কফিনের কোথাও কোনো রেডিও লুকোনো নেই। ভালো মতো দেখেছিলেন তো স্যার? চোখ মিটপিট করলেন প্রফেসর। নিশ্চয়ই। বেশ, তোমাদের সামনে আবার দেখি। মমিটা কফিন থেকে বের করে নিলেন তিনি। কিশোরকে খুঁজে দেখতে বললেন। না, নেই রেডিও। এবার সত্যি বিস্মিত হলো কিশোর। না, নেই, ইলেকট্রনিক কোনো কিছুই নেই। প্রফেসর, আমার প্রথম যুক্তি কিন্তু ভুল হলো। প্রথম যুক্তি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়, কিশোরকে উৎসাহ দিলেন প্রফেসর। তবে পরের যুক্তিটা হয়তো ঠিক হবে। ভেবে বের করে ফেলো আর একটা কিছু। আপাতত পারছি না স্যার। আচ্ছা, বললেন শুধু যখন আপনি একা থাকেন তখনই মমিটা কথা বলে? হ্যাঁ, মাথা ঝাঁকালেন প্রফেসর। আর আর বলে একটা বিশেষ সময়, শেষ বিকেলে কিংবা সন্ধে। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। এ বাড়িতে আপনি ছাড়া আর কে কে থাকে? হুপার 10 বছর ধরে আমার চাকরি করছে সে। তার আগে থিয়েটারে কাজ করতো, অভিনেতা। সে আমার শেফার, বাবুচি, খানসামা। সপ্তাহে 3 দিন একজন মহিলা আসে ঘরদোর পরিষ্কার করে, তবে ও থাকে না এখানে। আর মালির ব্যাপারটা কি নতুন? তা জানি না, বললেন প্রফেসর। 8 বছর ধরেই তো রিগো কোম্পানির লোক এসে আমাদের এই কাজগুলো দিয়ে যাচ্ছে। একবার এক একজন লোক আসে, সবার চেহারা কিন্তু মনে রাখা সম্ভব না, তবে ওদের কিন্তু সীমানা বাগান পর্যন্তই, কখনো বাড়ির ভেতরে ঢোকে না। চিন্তিত ভঙ্গিতে মাথা ঝাঁকালো কিশোর। ভ্রু কুঁচকে গেছে। যাই হোক, মমিটার কথা বলা নিজের কানে শুনতে হবে আমাকে। কিন্তু ও তো শুধু আমার সাথে কথা বলে, হুপার কিংবা জিমের সঙ্গেও বলেনি। তোমার সঙ্গে বলবে বলে মনে হয় না। হ্যাঁ, প্রফেসরের সঙ্গে একমত হলো রবিন। তোমার সঙ্গে কেন কথা বলতে যাবে মমিটা? তুমি তো আর ওর অপরিচিত। 1 মিনিট, হাত তুললো মুসা। কথাবার্তা তো মোটেও সুবিধার মনে হচ্ছে না আমার। এমনভাবে বলছো যেন মমিটা সব কথা শুনতে পাচ্ছে তোমাদের, বুঝতেও পারছে। ও যেন আমাদের মতোই জানতো। ঠিক বলেছ, সায় দিলেন প্রফেসর। ওসব আলোচনা করে কোনো মানে নেই, বৈজ্ঞানিক কোনো যুক্তি কিন্তু পাওয়া যাচ্ছে না। কারো কথাই কান দিল না কিশোর। দৃঢ় কণ্ঠে ঘোষণা করলো, আমার বিশ্বাস মমিটা আমার সাথে কথা বলবে। একবার কথা বললেই আরও কিছু তথ্য জোগাড় করে ফেলতে পারবো আমি। প্রফেসর, বিকালে আবার আসবো, আমরা পরীক্ষা চালাবো। ইয়াল্লা, কিশোর কোথায়? হেডকোয়ার্টারের দেয়ালে লাগানো ঘড়িটার দিকে চেয়ে আছে মুসা। আমাদেরকে 6টায় আসতে বলে সে নিজেই কিন্তু গায়েব। 6:15 বেশি বাজে। মেয়ে চাচিকে জিজ্ঞেস করে এসো। সকালের ঘটনার রিপোর্ট লিখছে রবেন, তিনি হয়তো কিছু বলতে পারবেন। এসে জিজ্ঞেস করেছি, বলল মুসা। তিনি কিছু জানেন না, বলে যায়নি কিশোর। দেখি ও এসেছে কিনা। উঠে গিয়ে পেরিস্কোপে চোখ রাখলো, হাতল ধরে ঘোরালো এদিক ওদিক। চেঁচিয়ে উঠলো হঠাৎ, ওই যে এসে গেছে, শহরের দিক থেকে আসছে। ও ট্যাক্সিতে করে? জানলা দিয়ে মুখ বের করে দিয়েছে, হয়তো অকিটাকিতে আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। দ্রুত ডেস্কের কাছে চলে এলো মুসা। এক কোণে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা লাউডস্পিকারে বক্সে ভরা। টেলিফোন লাইনের সাথে যোগাযোগ করেছে ওটার। মুসা কিংবা রবিন জানতো না গত সপ্তাহে ওটার ওপর আরেক দফা কারিগরি চালিয়েছে কিশোর। বক্সে
বাক্সের মধ্যে একটা রেডিও সেটে বসিয়ে যোগ করে দিয়েছে মাইক্রোফোন আর স্পিকারের সঙ্গে। সুইচ অন করা থাকলে হেডকোয়ার্টারের ভেতরে সব আওয়াজ ট্রান্সমিট করে ওটা। প্রফেসর বেঞ্জামিনের ওখান থেকে এসে কথাটা দুই বন্ধুকে জানিয়েছে কিশোর। বাক্সটার দিকে চেয়ে মুখ বাঁকালো মুসা। ও, মাইন্ড রিডিং। সকালে কি ফাঁকি টেনে দিয়েছে আমাদের, আমরা কি সব বলেছি সব শুনেছে ও। বিড়বিড় করতে করতে বাক্সের সামনে মুখ নিয়ে এলো সে। একটা সুইচ অন করলো। হেডকোয়ার্টার থেকে বলছি, সেকেন্ড কলিং ফার্স্ট, সেকেন্ড কলিং ফার্স্ট। সুইচটা অফ করে দিয়ে টিপে আর একটা সুইচ অন করে দিল। সঙ্গে সঙ্গে গুঞ্জন করে উঠল স্পিকারে। তারপরে পরিষ্কার ভেসে হলো কিশোরের গলা। ফার্স্ট বলছি, শিগগিরই আসছি। সর্বদর্শন তুলে দিয়েছ কেন? নামাও। দরকারের সময় ছাড়া ওগুলো তুলবে না, একদম না। গোপনীয়তা ফাঁস হয়ে যেতে পারে। ওভার অ্যান্ড আউট। শুনেছি এবং বুঝতে পেরেছি। স্পিকারের সুইচ অফ করে দিল মুসা। পেরিস্কোপে নামাতে গিয়ে এগিয়ে গেছে রবিন। বাজ পাখির চোখ কিচ্ছু এড়ায় না। নামানোর আগে একবার চোখ রাখলো পেরিস্কোপের আয়নায়। গেটের কাছে থেমেছে ট্যাক্সি। কিশোর বেরিয়ে এসেছে। কাঁধে ঝোলানো ব্যাগ, হাঁটতে শুরু করেছে। ট্যাক্সিটা অপেক্ষা করছে। পেরিস্কোপ নামাতে আগের চেয়ারে এসে বসলো রবিন। গিয়েছিলে কোথায়? নীরব রইল মুসা। জবাবটা সে নিজেও জানে না। 1 মিনিট পেরোলো, 2, 3, 4, 5, 10 মিনিট পেরোলো, 15। আসছে না কেন এখনো? বলল রবিন। এতক্ষণে তো এসে পড়ার কথা। ট্রেলারের মেঝেতে ট্র্যাপডোর শব্দ শুনে থেমে গেছে। খুলে গেল বোর্ডটা। একটা মাথা দেখা দিল সুরঙ্গের মুখে। একজন বৃদ্ধ মানুষ, কাঁচা পাকা ঘন ভ্রু, চোখে সোনালি ফ্রেমের চশমা, মুখে দাড়ি। প্রফেসর বেঞ্জামিন, প্রায় চেঁচিয়ে উঠল মুসা। আপনি এখানে এলেন কি করে? কিশোর কোথায়? রা আরকানের অভিশাপ নেমেছে তার ওপর। খুদে অফিস ঘরটায় উঠে এলেন প্রফেসর। রা আরকান সব উল্টে দিয়েছে। প্রফেসরকে কিশোর আর কিশোরকে প্রফেসর বেঞ্জামিন বানিয়েছে। টেনে মাথার সাদা উইক খুলে ফেলল কিশোর। চশমা খুলে দরাজ হাসি হাসলো দুই বন্ধুর দিকে তাকিয়ে। তোমাদেরকে যখন বোকা বানাতে পেরেছি, মমিটাকে নিশ্চয়ই পারবো। হাঁ হয়ে আছে রবেন, চোখ বড় বড়। খাইছে কিশোর? মুসার চোখ কোটর থেকে ছিটকে বেরিয়ে আসবে জানো। দারুণ হয়েছে ছদ্মবেশ। আমরাই গাধা বনে গেলাম। মমিটাকে বোকা বানানোর কথা কি যেন বলছিলে? পরীক্ষা নেব। কাঁধে ঝোলানো ব্যাগে উইগ আর চশমাটা ভরে ফেললো কিশোর। দাড়িটা টেনে খুলে ফেললো, ভরে নিল। কপালে চোখের পাতায় বিশেষ রঙিন পেন্সিলে কয়েকটা দাগ টেনে নিয়েছে। মাত্র কয়েকটা দাগেই অনেক বয়স্ক দেখাচ্ছে তাকে। মিস্টার ক্রিস্টোফারের কাছে গিয়েছিলাম। একজন মেকআপ ম্যানের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন তিনি। ছদ্মবেশের এই উপকরণ সে মেকআপ সহই দিয়েছে আমাকে। কি করে ছদ্মবেশ নিতে হয় শিখিয়েও দিয়েছে। কিন্তু কেন? জিজ্ঞেস করলো রবিন। মমিটাকে বোকা বানাতে, বলল কিশোর। সে তো বলছো, চেঁচিয়ে উঠল মুসা। কেন বানাবে সেটাই তো জানতে চাইছি। আমাকে প্রফেসর বেঞ্জামিন বলে ভুল করলে কথা বলবে, শান্ত কণ্ঠে বলল কিশোর। তাই ছদ্মবেশ নিতেই চা হচ্ছে। আর কারোর সঙ্গে তো আর কথা বলে না ওটা। আল্লাহ জানে কি বলছো। এমনভাবে বলছে যেন মমিটা দেখতে পায়, শুনতে পায়, চিন্তাও করতে পারে। কিশোর, ওটা একটা মমি। 3000 বছর আগে মারা যাওয়া একটা মানুষের শুকনো লাশ। ওটা কথা বলে। এবার সত্যি বুঝি ভূতের পাল্লায় পড়লাম। কিশোর, এখনো সময় আছে। ভালো চাও তো ভুলে যাও ওটার কথা। চলো বেয়ালের ব্যাপারটা তদন্ত করি আমরা। এই মমি রহস্য সমাধান করতে পারবো না। খামোকা বেঘরে প্রাণটা যাবে আমাদের। কিছু যেন বলতে গিয়ে থেমে গেল রবিন। ঢোক গিলল। নিজের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। তার মানে? মুসার দিকে সরাসরি তাকিয়ে আছে কিশোর। তুমি আমাদের সঙ্গে যেতে চাও না? মমিটার কথা বলা শুনতে চাও না? দ্বিধা করছে মুসা। উত্তেজিত হয়ে অনেক বেশি কথা বলে ফেলেছে। অনুশোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সিদ্ধান্ত নিতে পারছে না। আস্তে মাথা নাড়ল সে। তাই বলতে চাইছি কিশোর, এবার হয়তো জাদুঘরের ছাদটাই ভেঙে পড়বে আমাদের মাথায়।
সকালে বড় বেশি নাছোড়বান্দা মনে হয়েছে রা আরকানকে। বেশ, বলল কিশোর, আমরা মানুষ তিনজন, একই সঙ্গে একটা কাজ করতে হবে, তার তো কোনো মানে নেই। তুমি প্রফেসরের ওখানে যেতে না চাইলে জোর করবো না। মিসেস ভেরা চ্যানেলের ওখানেই যাও, বেড়ালটা সম্পর্কে খোঁজখবর নিয়ে এসো। আমি আর রবিন যাচ্ছি প্রফেসরের ওখানে। কি বলো রবিন? রবিনও ভয় পাচ্ছে যেতে, তবে প্রচণ্ড কৌতূহল তার ভয়কে হার মানিয়ে দিয়েছে। মাথা কাত করলো, সে যাবে। বেশ, মুসার দিকে ফিরল কিশোর। আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি, তুমি ইয়ার্ডে পিক আপটাই করে যাও। দেখলাম বসে আছে বরিস, তেমন কাজকর্মও নেই, বললে তোমার সঙ্গে যেতে রাজি হতে পারে। দ্বিধা যাচ্ছে না মুসার, অবশেষে মন স্থির করে বলল, ঠিক আছে, তাই যাব। সুড়ঙ্গ মুখে দিকে এগিয়ে গেল। 2 সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এলো মুসা। অফিসে তালা লাগাচ্ছে বরিস। মুসাকে দেখে হাসলো। এক কথায় রাজি হয়ে গেল বরিস, মুসাকে নিয়ে যাবে শান্তামানিকায়। মনে মনে প্রতিজ্ঞা করলো মুসা, কিশোরকে দেখিয়ে দেবে এবার। গোয়েন্দাগিরিতে সেও কম যায় না, বিড়ালটা খুঁজে বের করবে সে। কিন্তু খচখচ করছে মনের ভেতরে 2 বন্ধুর জন্য। রা আরকানের অভিশাপ যদি সত্যি নেমে আসে কিশোর আর রবিনের ওপর। জাদুঘরে একা ঢুকলো কিশোর। মাথার ওপরে আলোটা জ্বেলে দিল। বাইরে এখনো দিন, সূর্য অস্ত যায়নি, তবে খাড়া পাহাড়গুলোর আড়লে চলে গেছে, ফলে অন্ধকার নেমে এসেছে গিরিখাতে। গাঢ় ছায়া গিলে নিয়েছে যেন বিশাল পুরনো বাড়িটাকে। বুড়ো মানুষের মতো ধীরে সুস্থে নাড়াচাড়া করছে কিশোর, অবিকল প্রফেসর বেঞ্জামিনের নকল। বড় জানলাগুলো খুলে দিল, তারপর গিয়ে দাঁড়ালো কফিনটার সামনে। ঢাকনা তুলে দাঁড় করিয়ে রাখলো একপাশে। এক নজর দেখলো মমিটাকে, ঝুঁকে ওটার ওপর জোরে জোরে বলল, রা আরকান, কথা বলুন, আমি শুনছি। ভালো অভিনেতা কিশোর, গলার স্বরও পুরোপুরি নকল করেছে। প্রফেসরের কোট আর টাই পরেছে, শার্টের তলে আলগা কাপড় তোয়ালে দিয়ে বেঁধে নিয়েছে, ভুঁড়ি তৈরি করেছে। খুব কাছে থেকে কেউ না দেখলে বুঝতেই পারবে না ব্যাপারটা। চোখ বন্ধ রেখে রা আরকান মমি নিশ্চিত ধরতে পারবে না এই ফাঁকে, আশা করছে কিশোর। রবিন আর প্রফেসর বেঞ্জামিনের অপেক্ষা করছে পাশের ঘরে। হুপার রান্নাঘরে ব্যস্ত, কি ঘটছে কি ঘটছে না কিছুই জানে না। নীরব আছে মমি। মহান রা আরকান, আবার বলল কিশোর, কথা বলুন, আমি বোঝার চেষ্টা করব। কি যেন শোনা গেল। মাথা কাত করে মমের ঠোঁটের কাছে কান নিয়ে এলো কিশোর। অদ্ভুত খসখসে কণ্ঠস্বর, হিসহিস আর ফিসফিসানিতে ভরা। আরও কিছু অদ্ভুত শব্দ মিশেছে, শব্দগুলো বোঝাই মুশকিল। অবাক হয়ে পুরো ঘরে চোখ বোলালো কিশোর। সে একা রয়েছে, দরজাও বন্ধ। ফিসফিস করে বলেই চলছে রা আরকান। কান পেতে আছে কিশোর। কেমন এক ধরনের আদর্শের সুর রয়েছে তার বলার ভঙ্গিতে, কিন্তু একটা শব্দ সে বুঝতে পারছে না। কোটের নিচে কোমরে বেল্টের সাথে আটকানো হয়েছে একটা পোর্টেবল টেপ রেকর্ডার। খুলে নিয়ে ওটা মমির ঠোঁটের কাছে রাখলো কিশোর। রেকর্ডিং সুইচ টিপে দিয়েছে। রা আরকান, আপনার কথা বুঝতে পারছি না, জোরে বলল কিশোর। আরেকটু জোরে বলুন। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল কথাগুলো, আবার শুরু হলো। অনর্গল উত্তেজিত হচ্ছে কিছু দুর্বোধ্য শব্দ, নানা রকমের আওয়াজের মাঝে বোঝাই কঠিন। টেপ রেকর্ডারের মাইক্রোফোনের কথা ধরতে পারবে তো, সন্দেহ হচ্ছে কিশোরের। মিনিটখানিক ধরে একটানা কথা বলে যাচ্ছে রা আরকান। ভালো করে শোনার জন্য কান মমির ঠোঁটের কাছে নিয়ে গেল কিশোর। ক্ষণিকের জন্য থামলো কথা, সোজা হতে গেল সে। পুরনো কফিনের বেরিয়ে থাকা সুচুলো একটা কাঠের ফলাই আটকে গেছে তার দাড়ি, হ্যাঁচকাটানে খুলে গেল গাল থেকে। বেকায়দা ভঙ্গিতে ঝুঁকে থাবা দিয়ে ধরতে গেল দাড়ি। ভারসাম্য হারিয়ে দড়াম করে পড়ে গেল মেঝেতে। নাকের ওপর থেকে খসে পড়ল চশমা, উইক খুলে চলে এলো চোখের ওপর। নিজের অজান্তে একটা চিৎকার বেরিয়ে এলো মুখ থেকে। অন্ধের মতো উঠে দাঁড়ালো কিশোর। চুল দাঁড়িয়ে আবার জায়গা মতো লাগানোর চেষ্টা করছে দ্রুত। এই সময় ঝটকা দিয়ে খুলে গেল দরজা। হুড়মুড় করে ঘরে এসে ঢুকলো রবিন আর প্রফেসর। কিশোর, কি হয়েছে? রবিন উদ্বিগ্ন। তোমার চিৎকার শুনলাম, বলে উঠলেন প্রফেসর। কিছু হয়েছে? আমার অসাবধানতা, তীক্ষ্ণ কণ্ঠে বলল কিশোর। বোধহয় সব ভজঘট করে দিয়েছি। দূর, মমিটা কথা বলছিল। বোকা বানিয়েছো তাহলে, চেঁচিয়ে উঠল রবিন। জানি না কি করেছি, কথা তো বলছিল, দেখি আবার কি বলে কিনা।
আবার মমির ওপর ঝুঁকল কিশোর। ররকান, বলুন। ররকান। অপেক্ষা করছে তিনজনে। মমি নীরব। নিজেদের শ্বাস ফেলার শব্দ শুনতে পাচ্ছে স্তব্ধ ঘরে। লাভ নেই, অবশেষে বলল কিশোর। আর এখন কথা বলবে না মমি। দেখি টেপে রেকর্ড হয়েছে কিনা। যন্ত্রটা তুলে নিয়ে দরজার দিকে এগুলো গোয়েন্দা প্রধান। পেছনে এগুলো রবিন আর প্রফেসর। পাশের ঘরে টেপ রেকর্ডারটা টেবিলে রাখলো কিশোর। গা থেকে কোট খুলে ফেলল, খুলল পেটে বেঁধে থাকা কাপড়ও। তারপর টেপ রিউইন্ড করে নিয়ে প্লে বাটনে চিপে দিল। কয়েক মুহূর্ত শুধু স্পিকারের মৃদু হিস হিস শব্দ, তারপরে শোনা গেল কথা। খুবই মৃদু, বোঝা যাচ্ছে না প্রায়। ভলিউম বাড়িয়ে দিল, স্পিকারের শব্দও বেড়ে যাচ্ছে, আর বোঝা যাচ্ছে না কোনো কথা। শেষ হলো মমির কথা। কিশোরের চিৎকারটা শোনা গেল, তখনই সুইচ অফ করে দিল সে। প্রফেসরের দিকে তাকালো। কিছু কি বুঝতে পেরেছেন স্যার? নীরবে মাথা নাড়লেন প্রফেসর। তারপরে বললেন, এক আত্মার শব্দ পরিচিত মনে হচ্ছে, তবে মনে করতে পারছি না। মধ্যপ্রাচ্যের ভাষা? সন্দেহ নেই, খুবই প্রাচীন। সারা ক্যালিফোর্নিয়ায় একজন লোকই আছে যে হয়তো এর মানে উদ্ধার করতে পারবে। সে প্রফেসর জিম উইলসন, আমার সহকারী ছেলে। হাত তুলে জানলা দিয়ে প্রফেসর উইলসনের বাড়িটা দেখালেন। দেখা যাচ্ছে কাছে, আসলে কিন্তু তাই। তবে সরাসরি যাওয়ার পথ নেই, পাহাড় ঘুরে যেতে হয়। ট্যাক্সিতে করে গেলে 5-7 মিনিটের বেশি লাগে না। ওকে আগেই বলেছি মমিটার কথা, আমাকে সাহায্য করবে বলে কথা দিয়েছে। চলো, টেপটা নিয়ে এখনই যাই তার কাছে। কিশোর রাজে। হুপারকে ডাকলো প্রফেসর। সে বলল, হুপার, আমরা জিমের বাড়িতে যাচ্ছি, তুমি থাকো, কড়া নজর রাখবে চারিদিকে। তেমন সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেবে। ঠিক আছে স্যার। মিনিট 5-এর মধ্যে তৈরি হয়ে গেলেন প্রফেসর উইলসন। বাড়ির দিকে রওনা হলো তিনজনে। বিশাল বাড়িটায় একা হুপার। রান্নাঘরে গিয়ে ঢুকলো সে। কয়েকটা প্লেট মাজছিল, মাজা শেষ হয়নি। আবারও কাজে মন দিল। বাইরে অন্ধকার নেমেছে। প্লেট মাজতে মাজতে অস্পষ্ট একটা শব্দ শুনতে পেল হুপার। থমকে গেল, কান পাতল, কিন্তু আর শুনতে পাচ্ছে না শব্দটা। তবে সন্দেহ গেল না হুপারের। হাতের বাসনটা নামিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলো। প্রফেসরের সংগ্রহ থেকে প্রাচীন এক বিশাল তলোয়ার তুলে নিয়ে পা টিপে টিপে এগুলো জাদুঘরের দিকে। যেখানে যেটা যেভাবে রাখা ছিল ঠিক তেমনি আছে, কিচ্ছু নড়েনি। তেমনি পড়ে আছে কফিনটাও, ডালা বন্ধ। জানলা বন্ধ করে দিয়ে গিয়েছিল, বন্ধই আছে। এগিয়ে গিয়ে একটা জানলা খুলল। ভয়ে ভয়ে পা টিপে টিপে নামলো চত্বরে। ঠিক তখনই আবার কানে এলো শব্দটা। অদ্ভুত খসখসে ভাষায় কি একটা আদেশ দিল যেন কেউ। কে তাকে আদেশ দিল? তাকেই নয় তো? প্রচণ্ড ভয় পেয়ে গেছে হুপার। দুরু দুরু করছে বুকের ভেতর, পাগলের মতো চারিদিক তাকাচ্ছে। একপাশে একটা ঝোপের ভেতর নড়াচড়া লক্ষ্য করলো। তলোয়ারটা তুলে ধরলো আত্মরক্ষার তাগিদে। আপচা অন্ধকারে দেখলো বেরিয়ে আসছে একটা মূর্তি। দেহটা মানুষের, তবে গলার উপর অংশ পুরোপুরি শিয়াল। দুটো চোখ জ্বলছে। আনুবিস, ফিসফিস করে নিজেকে বলল হুপার। শিয়াল দেবতা? এক পা সামনে বাড়ল আনুবিস। ধীরে ধীরে তুলল ডান হাত, টান টান সোজা করলো সামনের দিক। তর্জনী নির্দেশ করছে হুপারকে। ঠিক বুঝতে পারল না হুপার কি ঘটল। অস্বাভাবিক দুর্বল বোধ করছে। চোখের পলকে যেন অদ্ভুত পরিবর্তন ঘটে গেছে তার শরীরের যন্ত্রপাতিগুলোতে। হাত থেকে খসে পড়ল তলোয়ার, সেই সঙ্গে লুটিয়ে পড়ল। এরই সাথে শেষ হচ্ছে গল্প বাই ঘাসফড়িংয়ের রকিব হাসান লেখা মমি গল্পের প্রথম পর্ব। আমাদের এই গল্প পাঠে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী গল্প নিয়ে আসছি, সবার সুস্থতা কামনা করে, এবং আশা করছি গল্প ফড়িংয়ের সাথেই আপনারা থাকবেন। বিদায়।